আচ্ছা, এইটা হচ্ছিল একটা তোমার হচ্ছিল হিউম্যান বডি। সো এই নিয়ে আমরা আসলে পরিপাকটা কিভাবে হইতেছে, কোন অর্গানটা কিভাবে আছে, এটা আমরা দেখবো। আচ্ছা, তার আগে আমরা বেসিক কিছু কথাবার্তা আগে শেষ করে নিতে হবে। তোমার মানে আজকের যে ক্লাসটা ওইটা হচ্ছে হলো আসলে একটা কোর্সের ক্লাস। এটা কোর্সের নাম কি? এমবিবিএস 1.2। মানে এমবিবিএস মানে তুমি যে মেডিকেল চান্স পাওয়ার পরে যে কোর্সটা করবা ওইটার নাম এমবিবিএস। কিন্তু আমারটা এমবিবিএস মানে মিনিং হচ্ছিল অন্যরকম। ঠিক আছে, অনেকে হাসাহাসি করে বিষয়টা দেখে যে এমবিবিএস আবার কি। তো এই আছে, তুমি দেখো তুমি মেডিকেলের পরীক্ষা চান্স পাওয়ার আগে এমবিবিএস কইরা ফেলতেছো, জিনিসটা সেই না অনেকটা। এই মাইকটা অফ করে রাখো সবাই, পরে আমি বললে মাইকটা অন করো কোনো প্রশ্ন থাকলে। তাহলে আসলে আমরা এই এমবিবিএস কোর্সে আমরা এলা আসলে কি কি পাবো, এনে তোমাদের ছিল 16টা তুমি বেসিক ক্লাস পাবা। 16 না, একটু বেশি হবে, যেহেতু কুসংস্কার একটু বড় চ্যাপ্টার, সো তোমাদেরকে বেসিক থেকে বোঝানো লাগবে। দেন তুমি দুইটা প্রশ্ন ব্যাংক সলভ পাবা ক্লাস। দেন তোমার দুইটা এক্সাম থাকবে, ছোট ছোট এক্সাম। দেন একটা বড় এক্সাম হবে, যেটা তোমাকে আমি প্রাইজ দিব। সো আমার ছিল 8 জন স্টুডেন্ট অলরেডি এডমিটেড, বুঝছো, আর একটা স্টুডেন্ট আমি নিব। ওই একটা, সরি, একটা না আরো 2 জন স্টুডেন্ট নিব। সো তোমরা যারা আজকে ক্লাস করবা, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমাকে জানাই দিবা, ওকে? ইনবক্স করে আমাকে জানাই দিবা, যে টাকা মঙ্গলবারের মধ্যে দিলেই হবে, তোমরা আমাকে জানাইতে পারবা। আর হচ্ছে তোমাদের আমি কি কি এই কোর্সে কি কি পড়াবো, তোমাদের ছিল একদম বেসিক থেকে আমি শুরু করব, যে কোনো কিছু তুমি জানো না, 9 10 কিছু পড়ো নাই, ওই রকম বেসিক থেকে শুরু করব। তোমাকে দাগানো বইয়ের পিডিএফ দিব, এক্সট্রা রাইটারের পিডিএফ দিব, গাইডলাইন সেশন থাকবে। কিন্তু এগুলো আমার আগের কথা ছিল, এখন নতুন কিছু আমি অ্যাড করছি। তোমাদেরকে ওই জিনিসগুলো দেখাই। ফার্স্ট অফ অল, এইটা কোন বইয়ের পিডিএফ তোমরা কি জানো? আচ্ছা, তোমরা কেউ কি জানো মেডিকেলে জুলজি প্রশ্নটা আসলে কোন বই থেকে হয়? এনিওয়ান? আচ্ছা, আমরা জানি না। আচ্ছা, আমি বলি। তোমার মেইনলি ছিল মেডিকেলে তোমার জুলজি প্রশ্নটা হয় আজমল স্যার আর হচ্ছিল আলিম স্যার, এই দুইটাই সবসময় ঘুরায় ফিরে হইতেছে। কি কি বললাম? আজমল আর হচ্ছিল আলিম। এখন এনে কি কেউ আসো যে আলিম বই কিনছো আলিম স্যারের? এমন কেউ আসো? আশা করি নাই। আচ্ছা, এখন আজমল তো তুমি পড়তেছো, কিন্তু আলিম কি পড়তেছো না? এখন দেখো, আলিম তো পড়তেছো না, এখন তোমাকে আমি বললাম এডমিশন টাইমে তুমি আলিমের বইটা পড়ো, তখন তোমার কাছে এটা জিনিসটা খুবই অসুবিধার একটা। সো আমি এই জিনিসটা চিন্তা করছি, এই জিনিসটা আমিও ফেস করছি, সো তোমাদের যাতে ফেস না করা লাগে এজন্য আমি কি করছি, তুমি আলিম সব পড়বা না, আমি তোমাকে আলিম দাগায় দিব। এই ধরো, এই যে এই পৃষ্ঠাতে কোনো দাগানো নাই, তার মানে তুমি এই পৃষ্ঠাতে কিছু পড়বা না। পরের পৃষ্ঠাতে তো দাগানো আছে, যেই লাইনগুলা দাগানো ওইগুলা আজমল স্যারের বইয়ে নাই, আর যেগুলা দাগানো নাই এগুলো আজমল স্যারের বইয়ে আছে। সো তুমি মানে একটা বই পুরাপুরি পড়বা না, তুমি কি করবা, জাস্ট যে দাগানো লাইন গুলো আছে ওইগুলা পড়বা, এইগুলা মানে ছিল এক্সট্রা ইনফো আলিম স্যারের বইয়ে। তাহলে তোমার মেডিকেল এডমিশনে গিয়া তোমার আর নতুন করে কোনো এক্সট্রা বই কিনা লাগবে না, পড়া লাগবে না। সো তোমাকে আমি পিডিএফ গুলা দেবো, দেখো প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে, এই পৃষ্ঠার মধ্যে জাস্ট এতটুকু দেওয়া আছে, যেটা আজমল স্যারের বইয়ে নাই। বুঝতে পারছো কথাটা? এই এক্সট্রা ইনফো গুলা কি জিনিসটা তোমাদের জন্য, মানে আমি চেষ্টা করছি যে এগুলো এইভাবে দেওয়ার জন্য, আর নিলে পুরাপুরি একটা বই পড়া আসলে পসিবল না। এই গেল। দেন দেখা যাচ্ছে যে এরকম প্রত্যেকটাতে তোমরা দেখতে পাবা। ঠিক আছে, এই মাইক অন কার। উম, এই মাসুদ, তোমার মাইকটা অফ রাখো ভাইয়া। ওকে। আচ্ছা, দেখো তাহলে ছিল আমরা জিনিসটা কি বুঝতে পারছি কিনা, দেখো এই যে এই নিয়ে আসলে এতটুক লাইন। এখন আরেকজন বোকায় কি করব, ওই গিয়া এডমিশনে আলিমের বই কিনবে। আচ্ছা, মিম আসো। দেখো মিম, আসলে আমরা যে এক্সট্রা ফেসিলিটিসটা দিছি করছে ওইটার ব্যাপারে বলতেছি, এখনো ক্লাস শুরু করে নাই। আচ্ছা, এই না ছিল এই যে বোকায় কি করবো, আলিম স্যারের বইটা গিয়া এডমিশন টাইমে কিনবে। কিন্তু তুমি বলো এডমিশন টাইমে ওই একটা পুরা নতুন বই পড়া কি পসিবল? না, পসিবল না। সো তোমাকে যদি জিনিসটা আমি এরকম ভাবে পড়াই যে দুইটা বই একসাথে পড়া হইতেছে, তুমি তো আজমল তো পড়বাই, দেন আমি তোমাকে এই যে এক্সট্রা ইনফো গুলা দাগাই দিতেছি, এই যে এক্সট্রা এতটুকু আছে এতটুকু আছে, তুমি সব পড়বা না, ওই জাস্ট আজমল পড়ার পরে এতটুকু পড়বা। তাহলে এতটুকু পড়ার পরে তাইলে কি তোমার আর কোনো থাকতেছে, তোমার কি এডমিশনে গিয়ে অন্য কোনো প্রেশার নেওয়া লাগবে কিনা বলো? এই তো গেল জুলজি। এখন বুটানির ক্ষেত্রে কোন থেকে প্রশ্ন আসে জানো? বুটানির ক্ষেত্রে প্রশ্ন আসে তোমার হচ্ছিল আবুল হাসান স্যার, তারপর হচ্ছে তোমার আজিবুর স্যার, যেটা আমাদের সময় আসছিল আজিবুর, তারপরে এর আগের বার আসছিল আলিম স্যার। এখন তোমার জুলজি তো তোমাকে আমি দুইটা রাইটারের বইয়ের এক্সট্রা মানে পিডিএফ দিতেছি, ওই নিয়ে আমি দিব তোমাকে তিনটা রাইটারের। তিনটা রাইটারের এক্সট্রা ইনফো গুলো তোমাকে দাগানো থাকবে। সো তোমার যাতে এডমিশনে গিয়ে নতুন একটা অক্ষর না পড়া লাগে, তুমি একাডেমিকে তোমার ভিত্তিটা এরকম মজবুত হবে, তোমার কলেজে যেখান থেকে প্রশ্নগুলো তুমি পারবা। এবং তোমার ছিল এই এক্সট্রা বইগুলো কিনা লাগবে না, ওইগুলো আমি পিডিএফ দিব প্রত্যেকটা অধ্যায় পরে পরে।
ওই অধ্যায়ের সাথে তোমার হচ্ছে যতদিন আমি বইলা দিব যে আজকে অত পৃষ্ঠা পর্যন্ত পড়াইছি, তোমরা এক্সটেন্ড অত পৃষ্ঠা পর্যন্ত পড়ে যাও। এটা তুমি দেখবা কি এক্সটেন্ড বেশিরভাগ আমি ক্লাসে বইলা দিতেছি, যেগুলা বাদ পড়তেছে ওইগুলা। আচ্ছা, এখন তোমরা এনে যারা আছো, কেউ কি আজমল স্যারের নতুন এডিশনের বইটা যেটা রিসেন্ট বের হইছে ওইটা কেউ কিনছো? আচ্ছা, এই বেশিরভাগ কিন্তু আগে কিনে ফেলছে। এখন তোমরা কি করবা, তোমরা কি নতুন বই কিনবা? না, দেখো, তোমাদের জন্য এই দেখো নতুন কি কি অ্যাড করছে ওইগুলো আমি দাগায় দিছি। দেখো, এই পৃষ্ঠাতে শুধু একটা লাইন অ্যাড করছে আর চিত্রটা চেঞ্জ করছে, চিত্র তো বিষয় না, ওই একটা লাইন চেঞ্জ করছে। তো সো তোমার পরের পৃষ্ঠাতে যাও, দেখো এনে কি চেঞ্জ করছে, এনে শুধু এই কয়েকটা লাইন চেঞ্জ করছে। পরে দেখো এই লাইনগুলো চেঞ্জ করছে। সো আমি তোমাকে কি করতেছি, আমি তোমাকে ওই এক্সট্রা লাইনগুলো দিয়ে দিতেছি। দেখুন তুমি বই না কিনে কি করবা, এই লাইনগুলা, এই যে ধরো এনে স্পেস আছে না, এই যে স্পেসটা এতটুকু স্পেসের মধ্যে লেখা রাখবা। তোমার তো বই কিনা লাগতেছে না, ওই জিনিসটাও তোমরা এনে পাইতেছো যে এক্সট্রা কি অ্যাড করছে। বুঝছো? আর এনে তোমার প্রায় ক্লাস আছে কয়টা, প্রায় ক্লাস হলো তোমার 18 প্লাস ক্লাস, দুইটা প্রশ্ন ব্যাংক, টোটাল ছিল 20টা ক্লাস। ওকে, তিনটা এক্সাম, ধরো টোটাল ধরো 24টা অ্যারাউন্ড। 24টা তুমি যদি অফলাইনে করো তোমার হচ্ছে 2400 টাকা লাগবে, 1200 টাকা মান্থলি নে, বা ধরো 1000 দিলে 2000 টাকা লাগবে। আর ওই নিয়ে তুমি 100 স্টুডেন্টের মধ্যে করতেছো, আর এনে তুমি আমার কাছে 10 জন স্টুডেন্টের মধ্যে আমি যখন পড়াবো যে কোনো টাইমে তুমি আমাকে আটকায় প্রশ্ন করতে পারবা, এবং মানে সব সময় আমাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন সলভ করতে পারবা। এগুলার পাশাপাশিও তোমাকে আমি ফিজিক্স কেমিস্ট্রি এক্সট্রা রাইটারের নোট দিব, পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি দেখানো বইয়ের পিডিএফও দিব। এই যে এই মাত্র তোমার হচ্ছিল 1500 টাকায় তুমি এই সবগুলা পাইতেছো। এই সবগুলা ফেসিলিটি তুমি মাত্র 1500 টাকায় পাবা। ওকে, আচ্ছা, এতটুকু ছিল আমাদের কোর্স সম্পর্কে। এখন আমরা পড়াশোনায় ঢুকা যাই নাকি? আচ্ছা, পড়াশোনায় আমরা যাই। দাঁড়াও 1 মিনিট, ইয়া চলে গেছে, আসতেছে 1 মিনিট। এই আমার স্ক্রিন দেখতে পাইতেছো তোমরা? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, ভিডিওটা আটকে গেছে, দাঁড়াও 1 মিনিট ওয়েট করো, আমি ঠিক করতেছি জিনিসটা। হ্যাঁ, এখন আসতেছে সবার? এই আসে নাই কারো, এরকম আছে যে আসে নাই ভিডিও? যদি কারো ভিডিও না আসে তাহলে কাইটে আরেকবার ঢুকো, ওই লিংকে ক্লিক করে। আচ্ছা, এটা হচ্ছে একটা হিউম্যান বডি। এখন হিউম্যান বডিটা যে ওর তোমার মানে এই যে পরিপাকের কাজটা ওইটা শুরু হয়েছে কোন থেকে? এই তুমি যখন একটা খাবার খাবা তখন ওইটা শুরু হয় কোন থেকে? শুরু হইতেছে তোমার মুখছিদ্র থেকে নাকি? এই যে হচ্ছিল মুখছিদ্রটা, এই মুখছিদ্র থেকে তোমার হচ্ছিল খাবার পরিপাকটা শুরু হইতেছে। ওকে, দেন মুখছিদ্রের পরে তোমার হচ্ছিল দেখো কি আছে। হব, তোমার এই মুখছিদ্রের পরে ধরো আমি যে মাসেল গুলা কাটতেছি, মাসেল গুলা কাটলে এই যে এনে তোমার হচ্ছে স্টারনামটা কাটলাম, এনে হচ্ছিল পেক্টোরাস মেজর, এই মাসেল গুলো আমি কাটতেছি। মানে ওই যে ভিতরে কি আছে ওইটা আমরা দেখবো। এই যে এইগুলো ছিল পরশুকা, পরশুকা গুলা কাটলাম, কাটার পরে হচ্ছিল ওই মাসেল গুলাও কাটলাম। এই যে মাসেল কাটতেছি, ঠিক আছে? মানে তোমরা একেবারে ফিল করতে পারবা যে আসলে একটা সার্জারি করতে গেলে কত কিছুর ভিতর দিয়ে যাইতে হয়। দেখতেছো? এই জিনিসগুলোর ভিতর দিয়ে তুমি যখন সার্জারি করবা কারো, তখন তোমার এই জিনিসগুলো পার হয়ে ওইনে যাইতে হবে। বুঝতে পারছো কথাটা? এই যে আমরা ছিল ওর বডিটা মানে ওই উপরের যে লেয়ার গুলো আছে ওইগুলা সরাইতেছি। আচ্ছা, এই লাল নীল গুলা হচ্ছিল কি? এই ভয় লাগতো না, দেখো দেখো, ওই এই লাল নীল গুলা হচ্ছিল কি জানো, আর্টারি, তারপর সরি তোমার হচ্ছে ধমনী শিরা, এই জিনিসগুলা। আচ্ছা, এখন দেখো, এই যে তোমরা দুই পাশে যে জিনিসগুলো দেখতেছো এইটা কি বলো তো? দাঁড়াও 1 মিনিট। দেখো এই যে জিনিসটা, উম দেখো এই যে জিনিসটা, এটা এটা কি জানো তোমরা? এটা কি? এটারে কি বলে বলো তো? এই কেউ জানো না? এটারে বলে ছিল ফুসফুস। কি বলে? এটা তোমরা জানো না? এত কনফিডেন্সের অভাব কেন? সাথে সাথে বলবা ফুসফুস। ঠিক আছে, কনফিডেন্স রাখো। এখন তুমি দেখো এই ফুসফুসটা এই সাইডটা আছে সোজা, কিন্তু এটা বাইকা গেছে কেন বলো তো? ইয়েস, এনে তোমার কি আছে তাহলে? হৃৎপিণ্ডটা আছে।
সো আমরা দেখি যে হৃৎপিণ্ডটা এনে আসলেই আছে কিনা। আচ্ছা, তাহলে আমরা দাঁড়াও ওই যে যেটা, হ্যাঁ, এখন দেখি যে আসলে এনে কিছু আছে কি না। এই যে এখন আমরা ফুসফুসটা কাটবো নাকি? এর প্রথমে ছিল এই যে ধমনী শিরাগুলা কাটলাম, এখন ছিল ফুসফুসটা কাটলাম। এই যে আমরা ফুসফুস কাইটা ফেলছি, দেখছো? এখন ফুসফুস কাটলে আসলে থাকতেছে কি ভিতরে? এই যে তোমার যখন একজন সার্জারি করে তখন হচ্ছে সে এইগুলো, আমি যেগুলা করতেছি এইগুলার মধ্যে দিয়ে তার ভিতরে যাইতে হবে, কিন্তু সে তো এইগুলা কাইটা ফালাবে না, আমি তো কাইটা ফালাই দিতেছি। ঠিক আছে, ওইগুলা কাটলে তোমার হচ্ছিল বিভিন্ন সমস্যা হইতে পারে। দেখো এখন এই যে তোমার হচ্ছিল এই যে সামনে দিয়ে যেটা আছে, এই যে মুখছিদ্রের পরে এই যে সামনে দিয়ে যে জিনিসটা দেখতেছো না, এই যে দেখো এই যে সামনে যে এটা, এটা হচ্ছিল কি শ্বাসনালী। এটাকে কি বলে? শ্বাসনালী। বুঝছো কোনটাকে বলছি? সি শেপ শ্বাসনালী, দেখছো? আমরা যখন পড়বো তখন দেখবো এটা কি শ্বাসনালী। এবং এই শ্বাসনালীর ঠিক পিছন দিকে, কি বললাম, শ্বাসনালীর ঠিক পিছন দিকে, এই যে পিছন দিকে নিচের দিকে তোমার আছে, এই যে নিচের দিকে আছে গলবিল, আর সামনে দিয়ে আছে কি শ্বাসনালী। সো সামনে দিয়ে ছিল শ্বাসনালী, পিছনে কি আছে? গলবিল। এই জিনিসটা আরো ক্লিয়ার হবে, আমি একটু সামনে গিয়ে দেখাবো। এখন তোমাদের ছিল এইভাবে দেখাইতেছি যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো যে আসলে জিনিসটা আছে কিভাবে। তারপরে এনে আছে হৃৎপিণ্ড। এতটুকু তো বুঝতে পারছি এই জায়গাটা কিভাবে আসছে। এখন তোমাদেরকে দেখাই যে আসলে এটা আছে কিভাবে। এই যে দেখো, এই হচ্ছে তোমার মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা। ওইখানে কি ছিল, এটা হচ্ছে তোমার স্টারনাম পোর্শকা। দাঁড়াও, স্টারনামটা কাইটা ফেলি, হাড্ডি তো আমাদের লাগবে না। আচ্ছা, এই যে সামনে মাঝখানে যে অস্থিটা ছিল ওইটাকে বলা হয় স্টারনাম, এবং যেইগুলা সাইডে দেখতেছো ওইগুলারে বলে কি আমরা পোর্শকা। এখন তোমরা দেখো, এই যে দেখো, এই যে যে শুরু হয়েছিল, ওয়েট, এই যে তোমার ছিল এটা, দেখো, এই যে দেখো এই যে অর্গানটা, এই হচ্ছে মুখ। এই কেউ যদি না বুঝো আমাকে সাথে সাথে বলবা, এটা কি মুখছিদ্র না? মুখছিদ্র। দেন এইটা হচ্ছিল গলবিল, দিয়ে দাও গলবিলটা নিচে নেমে কি হইছে? অন্ননালী, দেখছো? মুখছিদ্র, গলবিল, অন্ননালী। আর এই সামনে এটা কি? এটা হচ্ছিল শ্বাসনালী। বুঝতে পারছো কথাটা? এটা হচ্ছিল কি শ্বাসনালী। ক্লিয়ার? তাহলে তাহলে তোমার শ্বাসনালী তো পরিপাকের মধ্যে পড়ছে না, তাহলে পরিপাকের মধ্যে প্রথমেই পড়ছে কি মুখছিদ্র, দেন ছিল মুখ গহ্বর, দেন ছিল কি গলবিল, আর দেন নামছে অন্ননালী। অন্ননালীটা নামার পরে কি হইছে? অন্যরা নিচের দিকে আসছে, আইসা তুমি দাঁড়াও হাড্ডি গুলা কাটি তাহলে সুন্দরভাবে দেখতে পাবা। এই যেগুলা কাটলাম এগুলোর নাম কি বলো তো? আচ্ছা দেখো তো, এখন তুমি দেখো যে এই যে গলবিলটা আসছিল, উম, দেখো এই যে গলবিলটা আসছে, আইসা কি হঠাৎ করে প্রসারিত হয়ে গেছে না গলবিলটা? দেখছো হঠাৎ করে প্রসারিত হয়ে গেল না গলবিলটা আইসা? বুঝছো কথাটা? গলবিলটা কি হঠাৎ করে আইসা প্রসারিত হয়ে গেল না? এই কথাটা বুঝো নাই? দেখো গলবিলটা আইসা কি হয়েছে? প্রসারিত হয়েছে, ওই আর কি গঠন করছে এটাকে, এটাকে কি বলে? এটাকে বলা হয় পাকস্থলী। তাইলে তোমাকে যদি বলে পৌষ্টিক নালীর মধ্যে সবচেয়ে প্রসারিত অংশের নাম কি? ইয়েস, এটার নাম কি? পাকস্থলী। তো জিনিসটা বুঝছো আসলে যে পাকস্থলীটা আমাদের আছে কই? বুঝতে পারছো কথাটা? দেন দেখো তোমার পাকস্থলীর পরে কি হয়েছে। পাকস্থলীটা তারপরে এই ধরো সামনে ছিল, এটা কাটি, হ্যাঁ, পাকস্থলীটা দেন কি হয়েছে? এই যে দেখো এই যে পাকস্থলীটা যাওয়ার পরে কি হয়েছে? একটা ইউ আকৃতির ফাঁস হয়েছে। এইগুলা ছিল কুশেরুকা। পিছনে যেটা আমাদের মেরুদণ্ড গঠন করছে ওইটাকে আমরা কি বলি? কুশেরুকা। এই যে দেখো এই যে তোমার ছিল
ইয়ারটা আসলো, স্টারনামটা আইসা কি এবার একটা ইউ আকৃতির ফাঁস তৈরি করলো না? এই ফাঁসটাকে বলা হয় ডিওডেনাম। এবং দেখো এই যে ইউ আকৃতির ফাঁসটার মধ্যে একটা লম্বা মরিচের মতো অর্গান আছে, এটাকে বলা হয় অগ্নাশয়। কি বলে এটাকে? অগ্নাশয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি জিনিসটা ফিল করতে পারছো না? পাকস্থলীটার পরে কিভাবে আছে এরকম একটা ইউ আকৃতির ফাঁস আছে, ওই ইউ আকৃতির ফাঁসের মধ্যে অগ্নাশয় আছে। ক্লিয়ার এতটুকু? এই যে তোমার ইউ আকৃতির ফাঁস, এটাকে বলা হয় ডিওডেনাম, যা ক্ষুদ্রান্তের অংশ। আমরা জানি ক্ষুদ্রান্তের তিনটা অংশ, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। তো এই যে ভিতরে পেছানো গুলো আছে এইগুলার মধ্যে ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম পড়ছে। এখন দেখো তোমার সামনে আবার ছিল, আমরা সামনে দিয়ে যাই এখন। এই যে সামনের পার্টটা, ওই লেখাগুলো রয়ে গেছে। আচ্ছা দেখো, ওই যে তোমার আসছে, দেন তোমার দেখো কই যায় জয়েন্টটা হয়েছে, দেখছো? ওই ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, ইলিয়াম গিয়া জয়েন হয়েছে কার সাথে? দেখো ইলিয়াম গিয়ে একটা মোটা নালীর সাথে জয়েন হয়েছে না? দেখছো? এই মোটা নালীটা হচ্ছে তোমার বৃহদন্ত্রের পার্ট। কার পার্ট? বৃহদন্ত্রের পার্ট। ওকে। এতো বৃহদন্ত্রের শুরু হয়েছে বৃহদন্ত্রের কয়টা অংশ? চারটা অংশ। এই তিনটা, সরি চারটা অংশ না, সিকাম, কোলন, মলাশয়, নাকি? তিনটা অংশ, সিকাম, কোলন, মলাশয়। তাই বৃহদন্ত্রের কয়টা অংশ? তিনটা। কি কি? সিকাম, কোলন, মলাশয়। এই যে তোমার মোটা যে জায়গাটা, এটাকে বলা হয় কি? সিকাম। এটার নাম কি? সিকাম। এই অ্যাপেন্ডিক্স এর তোমার হচ্ছে ব্যথা হয় শুনছো কখনো? এই তোমাদের এনে কারো অ্যাপেন্ডিক্স এর ব্যথা হয়েছে? কারো, তোমাদের মধ্যে কারো হয়েছিল? আচ্ছা, অ্যাপেন্ডিক্স জিনিসটা কি দাও, এই যে সিকামটা আছে না, এই দেখছো এটা, এই যে এইটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। এটা আসলে তোমার বডিতে কাজ কি, এটা আসলে বিভিন্ন জীবাণু প্রোভাইড করে। এখন খাবারের যে অপাচ্য অংশটা এনে আসছে এভাবে যাইতেছে না, এখন কোনো কারণে যদি এর থেকে কিছু অপাচ্য অংশ এই অ্যাপেন্ডিক্স এর মধ্যে ঢুইকা যায়, তখন এটা কি হবে? ইনফেকশন হবে, হইয়া ওই জায়গাটাতে পচন সৃষ্টি হবে, তখন তোমার কি হবে? অ্যাপেন্ডিসাইটিস হবে, তোমার ব্যথা হবে। তখন তুমি ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওইটাকে কাইটা ফালাই দিবে। এটা কাইটা ফালাইলে তোমার এত বেশি ক্ষতি হয় না। কথাটা বুঝছো? সো এই হচ্ছিল অ্যাপেন্ডিক্স। তারপর ছিল, এই গেল সিকাম, তারপরে এই যেটা উঠছে এটা ছিল কুলন। এটাকে বলা হয় উদ্যোগামী কুলন। তারপরে দেখো কুলনটা কিভাবে আছে, উদ্যোগামী কুলন তো আমরা দেখলাম। দেন কুলনটা কিভাবে আছে দেখো, এই যে কুলনটা আছে এই যে এরকম ভাবে আছে, ধরো। তারপরে এইটা হচ্ছিল তোমার সিগময়েড কুলন। তারপরে নিচে নামছে ওইটা হচ্ছে নিম্নগামী কুলন। চাইলে তোমার যেটা উপরের দিকে উঠছে উর্ধ্বগামী কুলন, সিগময়েড কুলন, নিম্নগামী কুলন। বুঝছো? সরি, ঊর্ধ্বগামী কোলন, যেটা ছিল অনুপ্রস্থ, এটা হচ্ছে অনুপ্রস্থ, এটা অনুপ্রস্থ ভাবে আছে। এইটা কি? হ্যাঁ অনুপ্রস্থ। তাহলে এটা ছিল দৈর্ঘ্য, তো এটা ছিল অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য, আর এই মাঝখানেরটা কি? অনুপ্রস্থ। ঠিক আছে, কথাটা বুঝতে পারছো? এখন দেখো, ওইটা তোমার নিচের দিকে যায় একটু তোমার ছিল বেইকা গেছে। এই যে দেখো, এই যে দেখো ব্যাকস্টেনের জায়গাটা, এইটা হচ্ছিল সিগময়েড কোলন। তাহলে কি? ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ কোলন, নিম্নগামী কোলন, এবং এটা হচ্ছিল কি? সিগময়েড কোলন। এবং এইটা হচ্ছিল নিচেরটা ছিল মলাশয়, যেটা হচ্ছিল পায়ুপথ দ্বারা উন্মুক্ত হয়েছে। দেখো এই মলাশয়টা যায় কই জয়েন্ট হয়েছে, দেখো মলাশয়টা গিয়া কই জয়েন্ট হয়েছে? এই যে পিছন দিকে দেখো, এই যে মলাশয়টা গিয়া পায়ু ছিদ্রটা গঠন করছে। দেখছো জিনিসটা? এই বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো, আরেকটা অর্গান ছিল, এই যে তোমার ছিল এই পাকস্থলীটা ছিল, পাকস্থলীর অপোজিট সাইডে কি আছে? একটা বড় অর্গান আছে, যেটা দেহে সবচেয়ে বড় গ্রন্থি, যেটাকে বলা হয় যকৃৎ। এই যে তোমার অংশটা আছে, এই যে অংশটা, এইটাকে কি বলে? যকৃৎ। দেখছো যকৃতের, দেখো এইটা হচ্ছিল যকৃতের ডান খণ্ড, আর এইটা হচ্ছিল বাম খণ্ড। তো মাঝখানে একটা সেকশন আছে না? তো ডান খণ্ড বড় না বাম খণ্ড বড় বলো তো? ইয়েস। আচ্ছা, এখন আমার তোমাকে যে আমি এটা দেখাইছি, দেখানোর আমার উদ্দেশ্য কি বলো তো? মানে এটা দেখানোর উদ্দেশ্য, মানে অনেকে মনে মনে কইতেছে ভাই কোর্সে ভর্তি করানোর জন্য দেখাইছে। আসলে আমি বলি, ওইটা হচ্ছে তোমাকে কোর্সে ভর্তি করানোর জন্য দেখাই নাই। ওইটা কি, আমি তোমার জিনিসটা বলি। ধরো তোমাকে একজন আসছে, আইসা বললো যে পেটের ডান সাইডে ব্যথা হইতেছে। ঠিক আছে, তুমি ধরো উনার রোগটা ডায়াগনোস না করতে পারো, তুমি তো এটা কইতে পারবা যে হয়তো আপনার যকৃতে কোনো সমস্যা হইতে পারে, বা কিডনিতে কোনো সমস্যা হয়েছে এরকম। যদি তোমার দেখো কি পেটের মাঝখান বরাবর ডান সাইডে ব্যথাটা হইছে, ওইটা তো বলতে পারবা নাকি? দেন তুমি যদি দেখো বুকের বাঁ হ্যাঁ,
বা পাশে কি আছে, বা পাশে তোমার হচ্ছিল ওইনে কি আছে, এই ওইনেস তোমার হার্টটা, ওইটা তো তুমি বলতে পারবা যে তাহলে আপনার হার্টে হয়তো কোনো সমস্যা এই জায়গাটাতে হলে। তারপরে কেউ যদি বলে এই জায়গাটা জ্বালা পোড়া করতেছে বাম সাইডে, তাহলে তুমি বলতে পারবা যে আপনার পাকস্থলিতে বা গ্যাস্ট্রিকে কোনো কিছু হইছে নাকি, এটা তো বলতে পারবা তুমি। বুঝতে পারছো কেন দেখানো? তারপরে ধরো কারো পেটের ডান সাইডে নিচের দিকে ব্যথা হইছে, তাহলে তুমি বলতে পারবা যে তোমার মনে হয় অ্যাপেন্ডিক্সের ব্যথা, এটা তো বলতে পারবা নাকি? বুঝছো এটা দেখানোর মানে আমার রিজনটা কি ছিল? ধরো আমি যে ওই যে বাসায় থাকতাম ওই বাসায় হচ্ছিল মানে একজন খালায় কাজ করতো, ওই বুয়া যে ছিল ওনার খালা ডাকতাম, উনি আইসা আমার একদিন বলতেছে যে ডান সাইডটা ব্যথা করতেছে। পরে আমি বললাম কোন জায়গায়? কইছে মাঝখানে। তাহলে আপনার মনে হয় যকৃতে সমস্যা হইতে পারে, আপনি ময়মনসিং মেডিকেলে গিয়ে দেখায় আসেন। পরে হ্যাঁ, পরে তোমার ছিল দেখা গেছে যে হ্যাঁ ওনার ছিল লিভারের থেকেই ওই ব্যথাটা উঠছে। তারপরে তো উনি কইতেছে যে তুমি তো অনেক বড় মানে শিক্ষালছো, ডাক্তার হয়েই গেছো এই সেই কইতেছেন। তখন আমি সময় কলেজে পড়ি, মানে জিনিসটা আসলে তখন তোমাকে একটা মানে কি দিবে, মানে তখন তোমার সাথে যারা পাড়া প্রতিবেশী আছে তারা বুঝবে যে না ছেলেটা আসলেই পড়াশোনা করতেছে নাকি। হ্যাঁ একদম একদম কলেজেই ডাক্তার হয়ে গেছে, মানে কোন সাইডে ব্যথা হইতেছে সব কইতেছে কি সমস্যা নাকি, ডাক্তার হয়ে গেছে নাকি। ওই হচ্ছে তোমার এমন। এই তাহলে পারবা না এই জিনিসগুলা যেগুলো দেখাইছি, চোখের সামনে ভাসবে তো জিনিসটা। আচ্ছা তাহলে আমাদের আসলে পরিপাক তন্ত্র ছিল, এই শব্দটাকে আমরা পরিপাক তন্ত্র বলি। তাহলে আসলে আমরা তাহলে এখন আসলে আমরা হাতে লেখা আমরা থ্রি যা ভিজুয়ালাইজ করার কইরা ফেলছি। এখন আসলে আমরা ইয়াতে যাই, আর লেখালেখির অংশে যাই। আজকে আমাদের ছিল লেকচার পরিপাকের ওয়ান। দেখো এখন তোমার আসলে পরিপাক জিনিসটা কি? পরিপাক জিনিসটা আছে, তুমি ধরো খাবার খাইতেছো, তুমি তুমি কি সরল খাবার খাও না জটিল খাবার খাও? ওই বার্গার খাইতেছো, ওই বার্গারের মধ্যে লেটুস পাতা খাইতেছো, ওই যে জিনিসগুলো ওইগুলো কি সরল খাবার? না, এগুলা জটিল খাবার। ঠিক আছে। হ্যাঁ তাহলে আমরা কোন ধরনের খাবার খাই? জটিল খাদ্য খাইতেছি। এখন তুমি বলো ওই জটিল খাদ্য কি তোমার, তুমি তো খাইয়া ফেলতেছো কিন্তু তোমার মধ্যে যে কোষগুলো আছে ওইগুলা তো শক্তি লাগবে। তো ওই কোষগুলার পক্ষে কি এই জটিল খাদ্য মানে গ্রহণ করা পসিবল? না। তোমার কি করতে হবে, এদেরকে ভাইঙ্গা সরল ফর্মে নিতে হবে, একটা সরল স্ট্রাকচার দিতে হবে। কি দিতে হবে? সরল একটা স্ট্রাকচার বা সিম্পল স্ট্রাকচার দিতে হবে, যাতে কি করে, যাতে তোমার আসলে বডিতে যে কোষগুলো আছে তারা যাতে এটাকে শোষণ করতে পারে। সো এই সিম্পল স্ট্রাকচারটা তুমি কিভাবে দিবা? এর মধ্যে বিভিন্ন বিক্রিয়া ঘটায়া। কারণ বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া হবে, এনে দেখো কেমিক্যাল চেঞ্জ হইতেছে, তো এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো এই রাসায়নিক যে বিক্রিয়াটা আছে এইটা তোমার বডিতে ঘটতেছে, তো এটাকে আমরা বলছি জৈব রাসায়নিক বিক্রিয়া। যে জৈব রাসায়নিক বিক্রিয়াটাতে তোমার প্রভাবক কে থাকবে? হরমোন এবং এনজাইম। হরমোন আর কে? এনজাইম। এই যে বিষয়টা এটা কি বলে? পরিপাক। দেখো তুমি পরিপাকের সংজ্ঞা কত সহজে শিখে ফেলছো দেখছো, তোমার অজান্তে তুমি পরিপাকের সংজ্ঞা শিখে ফেলছো। তো তোমার যদি পরিপাকের সংজ্ঞা আসে তুমি বলবা যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্য বস্তু বিভিন্ন হরমোন এনজাইমের প্রভাবে ভেঙে দেহের দেহকোষের শোষণ উপযোগী সরল তরল উপাদানে পরিণত হয়, তাকেই আমরা বলি পরিপাক। তো জিনিসটা আমি তোমাকে সাজায় দিই, তাহলে কি তুমি বলবা যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু, এই আফিফ তোমার টার্গেট কি মেডিকেল না ইঞ্জিনিয়ারিং? মেডিকেল, আচ্ছা। নদী তো মেডিকেলের টার্গেট নাকি? মিম। আচ্ছা তাইলে আমরা একটা কাজ করতে পারি না? আমাদের যে বায়োলজি তোমার সাইকেলটা আছে এটার মধ্যে যদি আমি মাঝে মধ্যে জিকে ইংলিশ পড়া দিই, ধরো তোমাদের যখন ছিল এক একটা অধ্যায় আসলে পরীক্ষা নেই, তখন যদি আমি হালকা জিকের পার্ট হালকা ইংলিশের পার্ট পড়া দিই, তোমাদের কি বেশি কঠিন লাগবে? হ্যাঁ কম কম দিব একদম, একদম কম কম। হ্যাঁ তাহলে তোমার হচ্ছে দেখা যাবে কি তোমার এডমিশন ইংলিশ আর তোমার একাডেমিক ইংলিশ কিন্তু সেম না, এটা জানো? এই যে ইংলিশ, ইংলিশের একাডেমিক ইংলিশ এবং হচ্ছে এডমিশন ইংলিশ মানে সবাই মনে করে যে সেম, আসলে সেম না। তুমি এডমিশনে গিয়ে নাহলে একটা বড় সড়ো ধাক্কা খাবা, দেখবা যে কি মধ্যে তোমার কুয়ার মধ্যে ফালাইছে। আমি কিন্তু তোমার আসলে ওই শুরু থেকে ইংলিশ পড়ছি, এই জন্য দেখা গেছে ওই সময় গিয়ে আমার অত প্যারা লাগছে না। তো তোমার এডমিশনে গিয়ে যেগুলো নিয়ে প্যারা খাইতে হয়, বেশি বেশি মুখস্থ করা লাগে, ওই জিনিসগুলো তাইলে আমি তোমাদের ছিল কিছু কিছু পড়া দিব,
ওই বইগুলো আমি তোমার বইলা দিব না কি কি বই কিনবা, তখন তোমার ওই থেকে আমি পৃষ্ঠা বইলা দিব যে অত পৃষ্ঠা থেকে অত পৃষ্ঠা পড়ে রাখবা। তারপরে ওই পৃষ্ঠা কি করব, পরীক্ষায় দিয়ে দিব। যেগুলো বোঝানো ওইগুলো আমি ক্লাসে বুঝাই দিব না, যেগুলো মুখস্থ যেগুলো তোমরা মুখস্থ করে নিবা। কম কম দিব একদম, প্যারা লাগবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হ্যাঁ, হ্যাঁ বলো কি বলতেছিলা। হ্যাঁ, না এটা আমি, না এটা সত্য না, আমি তোমাকে বলি। আমি হচ্ছিল তোমার ওই বছরের শুরু থেকে যেদিন তোমার ছিল কলেজে উঠছি, ওই দিনে গিয়ে আমি এডমিশনের ইংলিশ বই কিনছিলাম। জিকে কিনি নাই, সত্য কথা, জিকে একটু পরে কিনছি। ইংলিশ আমি ওই শুরুর দিনে কিনছিলাম, একাডেমিক আমার বই কেনার আগে আমি ইংলিশের এডমিশন বই কিনছিলাম। তখন থেকে আসলে আমি ইংলিশে এডমিশন দেখি, এই জন্য দেখা গেছে কি আমার এডমিশন পিরিয়ডে তোমার সবাই ইংলিশে যে মুখস্থের পার্ট গুলা ওইগুলো নিয়ে প্যারা খাইছে। বুঝছো, আমার একটা ইন্টারভিউ চান্স পাওয়ার পরে তোমরা দেখছো কিনা, ওই সিনোনিম অ্যান্টোনিম, বুঝছো, সিনোনিম অ্যান্টোনিম তোমার কয়টা মুখস্থ, মানে ওই তোমার এই সিনোনিম অ্যান্টোনিমের জন্য পোলাপান পাগল হয়ে যায়, বুঝছো, এত পরিমাণে মুখস্থ করা লাগে। কিন্তু ওই সিনোনিম অ্যান্টোনিম আমার একাডেমিকে 600 600 1200 মুখস্থ ছিল। তাহলে তুমি বলো আমার এডমিশনে গিয়ে এই সিনোনিম অ্যান্টোনিম পড়া লাগছে? না আমি পড়ছি না। সবাই তো সিনোনিম অ্যান্টোনিম দিয়ে বই আছে, আমি আমার মতো তোমার যেটা যে এক্সট্রা ইনফো যেগুলো আছে বায়োলজি ওইগুলা সাজাইছি। তারপর হচ্ছে ধরো ইয়া আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওইগুলা প্রায় তোমার হচ্ছে 300 প্লাস আমার মুখস্থ ছিল তখন। বুঝছো, তাহলে তোমার, আচ্ছা তুমি কি জানো যে আমার যে নাম্বারটা বাড়ছে ওইটা নাম্বারটা বাড়ার রিজন কি? ইংলিশে কত নাম্বার আসে জানো? 15। আমি এর মধ্যে 14 পাইছি। বুঝছো, জিকে থেকে কম পাইছি, জিকে 10 না, জিকে 10-এর মধ্যে 7 পাইছিলাম। হ্যাঁ বলো। মেডিকেল আছে তোমার বায়োলজি থেকে 30, কেমিস্ট্রি থেকে 25, ফিজিক্স থেকে 20, জিকে ইংলিশ থেকে 15, জিকে থেকে 10, এই হচ্ছে 100। বুঝছো, তাহলে তোমার আমি হচ্ছে জিকে তে কম পাইছি, 10-এ 7 পাইছিলাম না 8 পাইছিলাম জানি, আমার খেয়াল নাই, কিন্তু ইংলিশে আমি 14 পাইছি। তো তোমার আমার কি মানে আমার যে নাম্বারটা আগাইছে কোনটা দিয়ে আগাইছে বলো তো? এই ইংলিশ দ্বারা, ইংলিশে কিন্তু সবাই একটা বড় সড়ো ধরা খাইছে। বুঝছো, কারণ হচ্ছিল ইংলিশে আসছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম অ্যান্টোনিম গুলো সহজ আসছিল। মানে তখন যখন আমি সিনোনিম অ্যান্টোনিম গুলা দেখছি না ওই পরীক্ষার হলে, তখন মানে আমি নিজে নিজে দুইটা থাপ্পড় দিছি যে এই 1200 সিনোনিম অ্যান্টোনিম আমি ক্যারে মুখস্থ করলাম, এগুলো তো না পড়াইলেই পারতাম। এত সহজ দিছিল, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ওইগুলা কাজে লাগছে, ওইগুলা আমি পারছিলাম। বুঝছো। তো আচ্ছা আমি জিনিসগুলা এগুলা মাথায় রাখবো। আর তোমার হচ্ছিল এই সাইকেলটা থাক, এই সাইকেলে তোমাদের জিকে ইংলিশ পড়া দিব না। তো এই নতুন যে সাইকেলটা শুরু করলাম পরিপাক আর হচ্ছে কোষ রসায়ন, না এই পরিপাকের মধ্যে তোমার হচ্ছে পরিপাকের যখন এক্সাম নিব তখন হচ্ছে জিকে দিব একটু পড়া, ইংলিশ দিব একটু পড়া। ঠিক আছে, যে তোমরা এগ্রি করো, কারণ আমি তো এগুলো আগে থেকে বইলা নেই নাই, তোমরা ছিল দেখছো যে এইগুলা পড়াবো না এরকম ভাবে কোর্সে ভর্তি হইছো, আমি যদি হঠাৎ করে দিই তোমাদের প্রেশার পড়তে পারে। তো তোমরা যদি অধিকাংশ মতামত দাও ওকে, তাহলে ওইটা আমি পড়াবো। জিকে ইংলিশ মাঝে মধ্যে ওই শুক্রবারে আমি ফ্রি থাকলে ধরো একদিনে 2-3 ঘন্টা জিকে ইংলিশ পড়াই দিব। ঠিক আছে। তুমি জানো তোমার ছিল এই এডমিশন যে কোর্সটা হয় ওইখানে জিকে ক্লাস টোটাল কয়টা থাকে? আর ইংলিশ ক্লাস কয়টা থাকে জানো, আইডিয়া আছে? জিকে ক্লাস হয় টোটাল 3টা, ইংলিশ ক্লাস হয় টোটাল 3টা। আরে না আমি 3টা ক্লাসে পুরো তোমার জিকে শেষ করে 3টা ক্লাসে পুরো ইংলিশ শেষ করে, তাহলে বুঝো তোমার এডমিশনে কি পরিমাণে তোমাকে জিকে ইংলিশে মাস্টার বানাবে। 2 ঘন্টার 3টা ক্লাস মানে 6 ঘন্টা, আর ইংলিশে হচ্ছে 6 ঘন্টা। ওই তোমার হচ্ছে 2 ঘন্টার ক্লাস আমি তোমাকে ছিল ওই এই সাইকেল চলাকালীন 2-3টা নিয়ে দিব না। আমার হচ্ছে তোমার শনিবারে অ্যানাটমি কার্ড গেলে তখন আমি একটু মোটামুটি ফ্রি হব, তখন তোমাদের জন্য এগুলো আমি করে দিব না। ঠিক আছে। না আমার সামনে পরীক্ষা তাও আমি, হ্যাঁ বলো। ওইটা তো তোমার একাডেমিক, হ্যাঁ একাডেমিক, আর তোমার গ্রামারের বেসিক ক্লিয়ার হইতেছে, ওই গ্রামার গুলো এডমিশনে আসে, ওই গ্রামার গুলো দেখে রাখবা ভালো করে। আচ্ছা, তাহলে আমরা আসলে এই পরিপাকের সংজ্ঞায় যাই, অনেক ইংলিশ পড়ে ফেলছি। পরিপাক জিনিসটা কি? পরিপাক জিনিসটা হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কি হইতেছে, জটিল খাদ্য বস্তু ভাঙতেছে, কার প্রভাবে ভাঙতেছে? হরমোন এবং এনজাইমের প্রভাবে। হরমোনের এবং এনজাইমের প্রভাবে, এনজাইমের সহায়তায় ভেঙে দেহকোষের শোষণ উপযোগী, দেহকোষের, এই কেউ যদি আমার লেখা না বুঝো তাহলে আমাকে ইনফর্ম করবা যে ভাই আপনার লেখা বুঝতেছি না। বুঝছো, এই মানে তোমার হচ্ছে ডাক্তার লেখা খারাপ হবে এটাই স্বাভাবিক। শোষণ উপযোগী কি হবে? সরল উপাদানে পরিণত করে, সরল ও তরল উপাদানে পরিণত করে, ওই প্রসেসটাকে কি বলে? উপাদানে পরিণত করে। দাও, এটাই হচ্ছিল পরিপাক। ওকে। এখন দেখো পরিপাকটা আসলে কয় ধরনের হইতে পারে। পরিপাক হইতে পারে 2 ধরনের। ধরো তুমি একটা, তোমারে আমি একটা কি দিলাম, ধরো তোমাকে আমি একটা রুটি দিলাম, ধরো আটার রুটি। এই আটার রুটি বেশিক্ষণ বানায় রাখলে কি হয়ে যায়? শক্ত হয়ে যায় না?
হ্যাঁ, এই পরোটা খাও নাই? রুটি, পরোটা, আটার বা ময়দার? কেউই খায় নাই? ওইগুলা কি বেশিক্ষণ বানায় রাখলে কি মানে রাইখা দিলে শক্ত হয়ে যায় না? হ্যাঁ, শক্ত হয়ে যায়। এখন ধরো তোমাকে আমি এই যে দুইটা রুটি, একটা রুটি মানে গরম গরম দিলাম একজনকে, আর একজনকে দিলাম খুবই শক্ত হয়ে আছে, ঠান্ডা। তখন সে যখন মুখে দিবে, মুখে সে কি করবে? চাবায়া ফালাই দিবে না? সে কি করবে? চিবিয়ে ফেলে দিবে। সে কি এটা খাবে? কবে না, যে এই শক্ত রুটি আমি খাবো না। বুঝছো? এই চিবিয়ে ফেলে দিবে সে। আর যে এত সেটা জিনিসটা খাইতেছে, সে খাবে। এখন দেখো, তোমার সে যে মুখের মধ্যে নিয়ে চা পাইলো, সে কি একটা পরিপাকের মানে পরিপাকের তো কাজ করছে। আর সে খায়া ফেলছে একদম তার দেহে শোষণের জন্য, ওইটাও কিন্তু একটা পরিপাক। তাহলে এনে যে পরিপাকটা হয়েছে এটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। এনে শুধু সে কাটা ছেঁড়ার কাজ করছে, এনে কোনো হরমোন এনজাইমের কাজ হয় নাই। আর এটা যে ভিতরে গেছে গিয়া তোমার হরমোন এনজাইমের মাধ্যমে সরল উপাদানে পরিণত হইব, ওইটাকে বলা হয় রাসায়নিক পরিপাক। তাহলে রাসায়নিক পরিপাকটা কি? জেনে তোমার হরমোন এনজাইম কাজ করতেছে, আর জেনে কাজ করতেছে না, ওইটাকে বলা হয় যান্ত্রিক পরিপাক। জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? এই ক্লিয়ার হয়েছে বিষয়টা? কথাটা বুঝছো কিনা? দাঁড়াও, দেখো আমি আরেকটু লেখলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো পরিপাক হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাকটা কি, রাসায়নিকটা? যান্ত্রিকটা হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে তোমার বডির যে পৌষ্টিক নালীর মধ্যে ক্রমাগত সংকোচন প্রসারণ হইতেছে, তোমার দাঁত চিবাইতেছে, এই যে জিনিসগুলা হইতেছে, এর কারণে খাবার যে তোমার হচ্ছে গাঠনিক চেঞ্জ আসতেছে বা ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত হইতেছে, এটা কি বলা হয়? যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাক জিনিসটা কি? যান্ত্রিক পরিপাক জিনিসটা হচ্ছে তোমার খাদ্য চিবানো, গলদকরণ গলাধঃকরণ ও পৌষ্টিক নালী অতিক্রমের সময় এই যে পেরিস্টালসিস হয় না, পেশল সঞ্চালন হয় যেটাকে বাংলায় বললে, পৌষ্টিক নালী অতিক্রমের সময় কি হয়? পেশল সঞ্চালন হয় না? সময় পেশল সঞ্চালনের কি হয়? ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত হয়, তাকে কি বলে? টুকরায় পরিণত হয়। এই যে পরিণত হইতেছে, এই প্রসেসটাকে আমরা বলতেছি যান্ত্রিক পরিপাক। তাহলে এখন রাসায়নিক পরিপাকটা কি? তুমি তো আমাকে সাথে সাথে প্রশ্ন করবা, তাহলে ভাই রাসায়নিক পরিপাকটা কি? রাসায়নিক পরিপাকটা হচ্ছে তোমার যে এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর মধ্যে তোমার হচ্ছে বিভিন্ন যে পৌষ্টিক নালী, বিভিন্ন অঙ্গের পৌষ্টিক নালীর মধ্যে তোমার হচ্ছে এনজাইম হরমোনের প্রভাবে এদের যে কেমিক্যাল চেঞ্জটা আসতেছে, ভাঙতেছে, ওই জিনিসটা হচ্ছে রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকটা কি? পরিপাকের সময় গৃহীত খাদ্য মুখ পাকস্থলী অন্ত্রে এসিড ক্ষার এবং এনজাইমের প্রভাবে, এসিড ক্ষার এনজাইম হরমোনের প্রভাবে রাসায়নিক ভাঙ্গন, রাসায়নিক ভাঙ্গন, এটাকে বলতেছে কি? রাসায়নিক পরিপাক। এখন তো তুমি যদি আমাকে একটা প্রশ্ন করো যে ভাই শুধু যান্ত্রিক পরিপাক বা শুধু রাসায়নিক পরিপাক কি সম্ভব? না, আসলে শুধু যান্ত্রিক বা শুধু রাসায়নিক সম্ভব না। দুইটা একে অপরের পরিপূরক। কেন পরিপূরক? ধরো যদি যান্ত্রিক পরিপাক না হয় তাহলে রাসায়নিক পরিপাক হবে না। এই যে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত হইতেছে, ফলে তোমার ছিল এনজাইমের ক্রিয়াতল বৃদ্ধি পাইতেছে। এনজাইমের কি বৃদ্ধি পায়? ক্রিয়াতল বৃদ্ধি পায়। ওকে, তাহলে এনজাইমের ক্রিয়াতল বৃদ্ধি পাইতেছে। তাহলে তোমার হচ্ছে যান্ত্রিক পরিপাকের মাধ্যমে এনজাইমের ক্রিয়াতল বৃদ্ধি পায়। এই এনজাইমের ক্রিয়াতল বৃদ্ধি পাওয়ার কারণে এই নিয়ে আইসা ওইটা কাজ করতে পারতেছে। আর এই যদি যান্ত্রিক পরিপাকটা না হইতো, তাহলে তোমার এনজাইম হরমোন ওইগুলোর উপর কাজ করতে পারতো না। তাহলে একটা খাবার প্রথমে যান্ত্রিক পরিপাক হয়, দেন কি হয়? রাসায়নিক পরিপাক হয়। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, দেখো কারো যদি নেট প্রবলেম হয় তারা লিভ নিয়ে আবার ছিল আসো, আমি তারা ওরা গ্রুপে জানাই দিই। ওরা তো নতুন ক্লাস করতেছে, ওরা হয়তো জানে না জিনিসটা, আমি গ্রুপে বললে আসি। 1 মিনিট ওয়েট করো। এটা হচ্ছে আমার এনে সমস্যা না, এটা তোমাদের এনে সমস্যা, বুঝছো? আচ্ছা, এনে ছিল। দাঁড়াও আমি একটা ভয়েস দিই।
আচ্ছা দেখো, তোমার এতটুকু তো বুঝতে পারছো যে এনজাইমের ক্রিয়াতল বৃদ্ধি পাইছে। তো এতটুকু ছিল আমাদের কি যান্ত্রিক যান্ত্রিক এবং রাসায়নিক পরিপাক। এখন এই পরিপাকের সাথে রিলেটেড যেসব অঙ্গ অঙ্গাণু নালী আছে ওই সবগুলাকে একত্রে পৌষ্টিক তন্ত্র বলে। কি বলে? পৌষ্টিক তন্ত্র। আমরা জানি কতগুলা কোষ মিলে গঠিত হয় টিস্যু, কতগুলা টিস্যু মিলে গঠিত হয় অঙ্গ, এবং কতগুলা অঙ্গ মিলে কি গঠিত হয়? তন্ত্র। এই দাও পৌষ্টিক তন্ত্র, তাহলে পৌষ্টিক তন্ত্রের মধ্যে অনেকগুলা কি থাকবে? পৌষ্টিক অঙ্গ থাকবে না? বুঝছো কথাটা? তাহলে তোমার পরিপাক কাজে যে মানে যে সকল অঙ্গ এবং গ্রন্থি অংশগ্রহণ করে সবাইকে একত্রে কি বলে? পৌষ্টিক তন্ত্র। খাদ্য পরিপাকে অংশগ্রহণকারী সকল গ্রন্থি তারা। আচ্ছা, তাহলে আমরা দেখতেছিলাম যে তোমার ছিল খাদ্য পরিপাকে অংশগ্রহণকারী সকল গ্রন্থি, সকল খাদ্য পরিপাকে যে গ্রন্থিগুলো আছে ওই সকল গ্রন্থি এবং অঙ্গকে একত্রে কি বলে? পৌষ্টিক তন্ত্র বলে। বুঝছো? প্রযুক্তা ক্লাসে আসো? এই অধ্যায় কি আগে পড়ছিলা? আচ্ছা দাও। এই পৌষ্টিক তন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা ছিল পৌষ্টিক নালী আর একটা ছিল পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক, হ্যাঁ, এটা বেশি বড় না, এটা এমনি বড় অনেক। তুমি যে অফলাইনে পড়লে এটা 15-16টা ক্লাস, মিনিমাম 12টা তো ক্লাস নিবেই। এটা আমার হচ্ছে সর্বোচ্চ 500টা ক্লাস লাগবে, শেষ হয়ে যাবে। তো পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি, এই দেখো পৌষ্টিক গ্রন্থির মধ্যে কি কি আছে। প্রথমেই তোমার মুখের মধ্যে আছে লালা গ্রন্থি। দেন আমরা কি দেখছিলাম, নিচের দিকে নামলে পাকস্থলীর অপোজিটে কি ছিল? বড় গ্রন্থিটা। ইয়েস, যোগ, ভেরি গুড। এবং তোমার পাকস্থলীর মধ্যে যে গ্রন্থিটা আছে ওইটাকে বলে গ্যাস্ট্রিক গ্রন্থি। আচ্ছা, পাকস্থলীর নিচে একটা গ্রন্থি ছিল ইউ আকৃতির শেপটার মধ্যে, লম্বা মরিচের মতো দেখাইছিলাম, মনে আছে নামটা? ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, অগ্নাশয়। এবং অগ্নাশয়ের নিচে ছিল ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, এই অন্ত্রের মধ্যে আছে আন্তরিক গ্রন্থি। তাহলে আমরা তোমাকে যদি বলে পৌষ্টিক গ্রন্থি কয়টা? 5টা। গ্রন্থি মানে কি জানো? গ্রন্থি মানে হচ্ছে যেগুলা থেকে ক্ষরণ রিলেটেড কাজ হয়। কি হয়? ক্ষরণ রিলেটেড কাজ হয়, যে সকল তোমার হচ্ছে অঙ্গ থেকে, ওইগুলোর গ্রন্থি বলে। তাহলে তোমার ছিল লালা গ্রন্থি, যকৃৎ, কেশিক গ্রন্থি, অগ্নাশয় এবং ছিল আন্তরিক গ্রন্থি। তাহলে এই 5টা হচ্ছিল কি? পৌষ্টিক গ্রন্থি। তাহলে তোমাকে যদি বলে পৌষ্টিক গ্রন্থি কয়টা? এই পৌষ্টিক গ্রন্থি কয়টা? 5টা। এখন তো আমাদের, yes, এখন আমরা পৌষ্টিক নালীটা দেখি। পৌষ্টিক নালীটা শুরু হয়েছে কি দিয়া? মুখছিদ্র দিয়ে। মুখছিদ্র দিয়ে শুরু। দেন কি? মুখ বিবর, যে মুখের মধ্যে যে গহ্বরটা বা মুখ গহ্বর। মুখ গহ্বরের পরে আমরা দেখছি কি ছিল? গলবিল। গলবিলের পরে যে লম্বা নালীটা ছিল শ্বাসনালীর পিছনে, ওইটাকে আমরা বলছিলাম কি? অন্ননালী। ওকে, অন্ননালী। অন্ননালীর পরে অন্ননালীটা প্রসারিত হয়ে কি গঠন করছিল? পাকস্থলী, সবচেয়ে প্রসারিত অংশ নাকি? আচ্ছা, পাকস্থলী। তারপরে কি? তারপরে হচ্ছে তোমার পাকস্থলীর পরে ছিল ক্ষুদ্রান্ত, দেন হচ্ছে বৃহদন্ত। আচ্ছা, বুঝতে পারছো? এখন দেখো, এই যে পশ্চিম নালীটা আছে এটা টোটাল 8 থেকে 10 মিটার লম্বা হয়ে থাকে। তুমি চিন্তা করতে পারতেছো তুমি সর্বোচ্চ 3 মিটার হবা, তোমার ভিতরে পশ্চিম নালীটা 8 থেকে 10 মিটার, তাহলে কতটুকু লম্বা ভিতরে? সবচেয়ে লম্বা হচ্ছিল এই ক্ষুদ্রান্তটা। ক্ষুদ্রান্তটা ছিল তোমার 6 থেকে 7 মিটার। বুঝছো কথাটা? তাহলে ক্ষুদ্রান্ত কয় মিটার? 6 থেকে 7 মিটার হয়ে থাকে। এবং বৃহদন্ত্রটা হয়ে থাকে 1.5 মিটার। আচ্ছা দাও, এই ক্ষুদ্রান্তের কয়টা অংশ? 3টা অংশ। ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। দেখো, ডিওডেনামটা হচ্ছে তোমার 25 থেকে 30 সেন্টিমিটার, এই জেজুনামটা হচ্ছে তোমার 2.5 মিটার, এবং ইলিয়ামটা হচ্ছে ওই টোটাল শেপের 6-7 মিটারের 3/5 অংশ।
ঠিক আছে, 3/5 তাহলে এতটুকু ছিল আমাদের এই ক্ষুদ্রান্তের পার্ট গুলোর অংশ। তারপর হচ্ছে বৃহদন্ত কয়টা ভাগ, বৃহন্তেরও 3টা ভাগ, সিকাম কোলন মলাশয়। আচ্ছা, বৃহন্তের পরে কিন্তু পায়ু ছিদ্র আছে, আর এটা ছিল সিকাম কোলন মলাশয়। মান বলতে আমি, মান তোমারও ছিল, এগুলো আসে অনেক সময়, আমি এগুলা ফেস করছি এই জন্য লিখে দিতেছি তোমাকে। আমি যেগুলো লিখে দিতেছি এগুলা চেষ্টা করবো মুখস্থ রাখার জন্য। এগুলো আসলে সহজ। ধরো 6 থেকে 7 মিটার, পরেটা ছিল 25 থেকে 30, আড়াই, ধরো 25 এবং আড়াই, মাত্র খালি একটা দশমিক ঢুকছে, দেন হচ্ছে 3/5, আড়াইয়ের পরে 3, দেখো এনে সামনেও 3 আছে। এইভাবে ছিল মানে ইয়া করে মনে রাখবা। তারপর ছিল এনে কি সিকাম কোলন মলাশয়। কোলনকে আবার 4টা ভাগে ভাগ করা যায়: ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ কোলন, হ্যাঁ হ্যাঁ, এই যে 6 বা 7 মিটার যে বললাম না, টোটাল ক্ষুদ্রান্তে 3/5, বুঝছো? মানে ধরো টোটাল যদি হয় 10, এটা 3/5, এই তো 5, 2, 3 দোকানে 6, মানে 6 মিটার 3/5, বুঝছো কথাটা? এখন এটা 6-7 মিটার আছে, তাহলে 6 গুণ 3/5, এনে যত হয় অত 3 পয়েন্ট সামথিং আসবে, বুঝছো? বুঝছো আফিফ জিনিসটা? আচ্ছা, তাহলে ছিল নিম্নগামী কোলন এবং ছিল সিগময়েড কোলন। এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, এতটুকু বুঝলে এখন দাও, আমাদের যে গলবিলটা আছে, গলবিলটা কতটুকু জানো? গলবিল হচ্ছে তোমার 12.5 সেন্টিমিটার। কত? 12.5 সেন্টিমিটার। এই 12.5 ডাবল কত? 25, পরেরটা ছিল 25 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছিল এই 25, তারপরে কত হয় 30, 30-এর অর্ধেক কত? 15। দৈর্ঘ্য হচ্ছিল পাকস্থলী 30 এবং হচ্ছিল প্রস্থ কত? 15 সেন্টিমিটার। তাহলে এই দৈর্ঘ্যগুলো এভাবে মনে রাখবা। গলবিলটা মনে রাখবা 12.5, দেন হচ্ছিল অন্য এটা ডাবল 25, দেন হচ্ছিল পাকস্থলী কত? পাকস্থলী ছিল 30, 15। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো আমি একটা একটা জিনিসের দৈর্ঘ্য লিখছি 25 সেন্টিমিটার, দেখো তো কোনটা লিখছি? ডিওড্রাম অন্ননালী। এরকম 25 সেন্টিমিটার বিশিষ্ট তোমার বডিতে আর কি কি আছে সবগুলো একসাথে লেখা দিই, জিনিসটা মনে থাকবে। 25 সেন্টিমিটার বিশিষ্ট তোমার বডিতে 3টা জিনিস আছে: ডিওডেনাম, তারপর হচ্ছে তোমার অন্ননালী, আর হচ্ছে ইউরেটার, যেটা তুমি এই ষষ্ঠ অধ্যায়ে গিয়ে পড়বা, ইউরেটার। তাহলে এই 3টা জিনিস কত? 25 সেন্টিমিটার। তাহলে এই 3টে জিনিস একসাথে মুখস্থ করে ফেলবা। বুঝতে পারছো? এটা পারবো এতটুকু? আচ্ছা, এতটুকু পারলে আমরা সামনে আগে। এই একটা মানুষ, হ্যাঁ বলো, অনেক কষ্ট করতে হইব নাকি বললা? কেন? আমি তোমার বলি, তুমি আর তোমার এনে কি কষ্টটা দেখলা? তুমি আসলে কি মনে রাখবা, প্রথমে তো তোমাদেরকে আমি দেখাইছি, তুমি নিজের বডির সাথে ক্যালকুলেট করে মুখছিদ্র, মুখগহ্বর, গলবিল, তুমি জাস্ট মনে রাখবা গলবিলটা 12.5। ওকে, গলবিল 12.5, তাহলে তোমার এরপরে আছে অন্ননালী আর ডাবল 25, দেন হচ্ছে এর সাথে 5 যোগ করলাম 30, পাকস্থলীর দৈর্ঘ্য 30, আর এর প্রস্থ ছিল এর অর্ধেক 15, শেষ। তারপর আমি জানি টোটাল দৈর্ঘ্য ছিল 8 থেকে 10 মিটার, এর মধ্যে সবচেয়ে বড় পোর্শনটা তৈরি করে ক্ষুদ্রান্ত, মানে কত? 6 থেকে 7 মিটার। এই 6 থেকে 7 মিটারের মধ্যে প্রথমটা ছিল 2.5 সেন্টিমিটার, সরি 25 থেকে 30 সেন্টিমিটার, দেন হচ্ছে 2.5 মিটার, দেন 3/5। মানে এইগুলো তুমি দেখবা, মানে এইগুলো কোনো কঠিন না, এগুলো তুমি কঠিন হিসেবে দেখলেই কঠিন লাগছে, এগুলো তুমি দেখবা তোমার অলরেডি মুখস্থ হয়ে গেছে, তুমি ক্লাসের পরে জাস্ট একবার দেখো, আমি এতবার বলছি তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, তারপরে ছিল এটা আমি তোমাকে লেখা দেওয়ার কারণ হচ্ছে যাতে পরবর্তীতে তোমার এগুলো না প্যারা না খাইতে হয়, যে দৈর্ঘ্য দৈর্ঘ্য প্যাচ না খাইছো, একসাথে লেখা দিছি। আচ্ছা দাও, একটা মানুষ, মানুষ সব ধরনের খাবার খায়, তো মানুষকে বলা হয় সর্বভোগ প্রাণী বা অমনিভোরাস। অমনিভোরাস, ঠিক আছে? আচ্ছা, তারপরে যারা শুধু মাংসাশী ওদেরকে কি বলে জানো? আর যারা তৃণভোজী, বলো তো কাদেরকে কি বলে? আচ্ছা, যারা আছে তৃণভোজী তাদেরকে বলা হয় হার্বিভোরাস। হার্বিভোরাস। আর যারা মাংসাশী ওদেরকে বলা হয় কার্নিভোরাস। ইয়েস, বুঝতে পারছো জিনিসটা?
মাংসাশী কার্নিভোরাস, তৃণভোজী হার্বিভোরাস। আচ্ছা, এতটুকু বুঝলাম। দেখো এখন হচ্ছিল আমাদের দৈনিক তোমার পানি 2-3 লিটার পানি খাওয়া উচিত। তোমার বইয়ে দেখবা একটা ছক আছে খাদ্য উপাদান আর পরিমাণ দেওয়া, বুঝছো? এই ছকটা আসলে তেমন লাগে না, তাও তুমি যদি দেখতে চাও দেখে রাখতে পারো। এটার মধ্যে তোমার লাগবে ধরো এই পানিটা লাগে, পানি কতটুক, পানি হচ্ছে তোমার 2-3 থেকে 3 লিটার লাগে পানি। দেন হচ্ছে তোমার আর কি তোমার ভিটামিন, ভিটামিন মনে রাখবা তোমার ছিল 5.5 থেকে 5.6 গ্রাম। ওকে, এতটুকু ছিল ভিটামিন। আর আমিষ হচ্ছিল 100 থেকে 150 গ্রাম। এগুলো হচ্ছে দৈনিক তোমার প্রয়োজন তোমার বডিতে। আচ্ছা, এতটুকু এগুলো না মনে না রাখলেও চলবে। আচ্ছা, এখন এতটুকু আমরা বুঝলাম। এখন এতটুকু যদি বুঝি, এখন আমরা পরিপাক প্রণালীতে প্রবেশ করব, যে আসলে পরিপাক প্রণালীটা কিভাবে সম্পন্ন হইতেছে এই বিষয়টা দেখব। ওকে, পরিপাক প্রণালীটা দেখি। পরিপাক প্রণালীটা আচ্ছা, তোমরা কি জানো শর্করা যে গঠিত হয়, শর্করা বা কার্বোহাইড্রেট, এটা হচ্ছে তোমার একটা কি পলিমার। পলিমার তো চিনো, অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস একত্রিত হয়ে একটা পলিমার গঠন করে। তাহলে এই কার্বোহাইড্রেটের মনোমার কে জানো, যে সরল উপাদানটা কি? গ্লুকোজ। শর্করা সরল উপাদান কি? গ্লুকোজ। আচ্ছা, প্রোটিনের সরল উপাদান কি জানো? প্রোটিন গঠিত হয় তোমার, ইয়েস, অ্যামাইনো অ্যাসিড। অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড একত্রিত হয়ে প্রোটিন গঠন করে। তো তোমার যদি পরীক্ষায় আসে যে তোমার হচ্ছে প্রোটিনের মনোমার কি, হ্যাঁ, এটা আমরা যখন কোষ রসায়ন পর্ব দেখবা যা আমরা এগুলা করতেছি, আমরা এগুলা মানে বানাইতেছি। গ্লুকোজ গ্লুকোজ মিনে তোমার ছিল কার্বোহাইড্রেট বানাইতেছি, এই স্ট্রাকচার গুলো আমরা পড়বো। লিপিড, লিপিড গঠিত হয় তোমার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দ্বারা। ফ্যাটি অ্যাসিড আর কি গ্লিসারল, এগুলো হচ্ছে সরল উপাদান। আচ্ছা, এখন ধরো তোমার শর্করা। আচ্ছা, তুমি একটা মানে তোমার পরিচিত একটা শর্করার নাম বলো তো, সবচেয়ে পরিচিত যেটা তুমি সবচেয়ে বেশি খাও। ভাত। আচ্ছা, এটা তুমি এটাতে মনে রাখবা, শর্করা মানে ছিল আমি ভাত খাই, সবচেয়ে কমন উদাহরণ। হ্যাঁ, চিনি, হ্যাঁ শর্করা। দেখো, এটা ছিল আমি। এটা তুমি কোষাসন পড়লে দেখবা সব ক্লিয়ার হয়ে গেছে, কোষাসন এগুলাই। দেখো, আমিতে মনে রাখবা অ্যামাইলোলাইটিক। তাহলে শর্করা পরিপাককারী এনজাইম গুলাকে আমি কি বলবো? অ্যামাইলোলাইটিক এনজাইম। বুঝতে পারছো? তাহলে শর্করা পরিপাককারী এনজাইমকে কি বলে? অ্যামাইলোলাইটিক এনজাইম। এবং প্রোটিন পরিপাককারী এনজাইম গুলাকে বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইম। এটা তোমার শর্করা পরিপাককারী এনজাইমকে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম। প্রোটিন পরিপাককারী এনজাইমকে কি বলে? প্রোটিওলাইটিক এনজাইম। এবং লিপিড পরিপাককারী এনজাইমকে বলা হয় লাইপোলাইটিক এনজাইম। লাইপোলাইটিক এনজাইম। এইগুলো তো ঠিক আছে, প্রোটিন একটা প্রোটিওলাইটিক, লিপিড একটা লাইপোলাইটিক। পেঁয়াজ আছে শুধু শর্করাটাতেই। শর্করাটা কি? অ্যামাইলোলাইটিক এনজাইম। মনে থাকবে, মানে আমি ভাত খাই তারা মনে রাখবা, পারবা না? পারবা এতটুকু? এই এতটুকু যে পড়াইলাম এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? ক্লাসে কে কে আসো? আহ হাফিজ সমস্যা আছে কোনো? মিম সমস্যা আছে? তুবা সমস্যা আছে? আচ্ছা, তুবা মনে নেট প্রবলেম। ইমরুল, তোমার সমস্যা আছে কোনো? আচ্ছা, তারপরে ছিল নদী, প্রযুক্তা, শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা না, স্মরণিকা। হ্যাঁ হ্যাঁ, ওই বললাম না আমার আরেক ব্যাচে আছে একজন। আচ্ছা, ওই 25 ব্যাচে যে আছে না ওই শর্মিষ্ঠা, ওরে তো আমি খুব প্রশ্ন করি, বুঝছো? ওই এই জন্য ওই শর্মিষ্ঠা নামটা আইসা যায়। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। এতটুকু বুঝলে এখন আমরা খাদ্য পরিপাকের প্রসেসটা দেখি যে কিভাবে শুরু হইতেছে। খাদ্য পরিপাক প্রথমেই মুখে হইতেছে, তাহলে আমাদের মুখের মধ্যে কি কি আছে এই জিনিসগুলো আমাদের জানা দরকার। দেখো, তুমি মুখের মধ্যে ঢুকলে প্রথমেই তুমি ছিল সম্মুখীন হবা কার? দাঁতের। তাহলে আমরা দেখি দাঁত জিনিসটা কি। দেখো, দাঁত হচ্ছে কি থাকে তোমার, হচ্ছে একটা গর্তর মধ্যে ঢুকানো থাকে না,
বিভিন্ন গর্তের মধ্যে আটকানো। ওই যে গর্তগুলা, তোমার যে মেন্ডিবল, ধরো এটা ছিল মেন্ডিবল, নিচের হাড্ডিটা, এর মধ্যে এই গর্ত আছে, গর্তের মধ্যে দাঁতগুলা ঢোকানো থাকে না? এই যে গর্তগুলা, এই গর্তগুলাকে বলা হয় এলভিউলাই। এটা দাঁত কি কোন গর্তের মধ্যে অবস্থান করে? দাঁত হচ্ছে তোমার এলভিউলাই নামক গর্তে অবস্থান করে। এলভিউলাই নামক গর্তে বুঝতে পারছো? অবস্থান করে। আচ্ছা, এখন তুমি বলো আমাদের দাঁত কয়বার গজায়? দুইবার। প্রথমে যে দাঁতটা থাকে, একটা বাচ্চা যখন দাঁতগুলা হয় ওইগুলারে আমরা কি বলি? দুধ দাঁত বলি না? প্রথমে তোমার থাকে হলো দুধ দাঁত। এই দুধ দাঁত পরবর্তীতে কনভার্ট হয় কিসে? স্থায়ী দাঁতে না? তো দুধ দাঁত কয়টা থাকে? দুধ দাঁত থাকে 20টা। এটা তোমার কত বছর বয়সে থাকে? তোমার 2 থেকে নর্মালি 6 বছর বয়সে দুধ দাঁত গুলো থাকে, তারপরে এগুলো পইড়া যায়, পইড়া স্থায়ী দাঁত গজায়। এবং স্থায়ী দাঁত কয়টা? স্থায়ী দাঁত হচ্ছে তোমার টোটাল 32টা দাঁত থাকে। কয়টা থাকে? 32টা। এবং এটা হয় 18 থেকে 24 বছর বয়সের মধ্যে। ওকে, তাহলে এটা ছিল কয়টা? 32টা দাঁত। এখন দেখো তো, দাঁত আমাদের মানুষের দাঁত কয়বার গজায়? দুইবার গজায়। দাঁত দেখো, দাঁত দুবার গজায়। আচ্ছা, এখন তুমি বলো আমাদের সবগুলা দাঁত কি একই রকম নাকি ভিন্ন রকম? ভাই সবগুলা দাঁত একই রকম? একটা তো ভিন্ন ভিন্ন। একটা মোটা, একটা ছোট, একটা চিকন। দাঁতগুলা ছিল কি ভিন্ন ভিন্ন। ওকে, এবং তোমার দাঁতগুলা কি থাকে? মাড়ির মধ্যে ঢুকানো থাকে না? দাঁতগুলো মাড়ির ভিতরে থাকে। আচ্ছা, এখন দাও দুইবার। দুইবার মানে কি? ডাই না? ডাই মানে কি দুই না? যেহেতু দুইবার গজায় এই জন্য আমাদের দাঁতকে বলা হয় ডাইফায়োডন্ট। ডাইফায়োডন্ট। ওকে, ডাইফায়োডন্ট। এবং দাঁতগুলা, আমাদের দাঁতগুলা কি ভিন্ন ভিন্ন না? সো ভিন্ন ভিন্ন মানে কি? হোমো মানে কি? হোমো মানে হচ্ছিল সেম, আর হ্যাটারো মানে কি? ভিন্ন ভিন্ন না? তাহলে হোমো যদি সেম হয়, হ্যাটারো মানে ভিন্ন, এই জিনিসটা মনে রাখো, এগুলা বায়োলজিতে কাজে লাগবে। হ্যাটারো মানে ভিন্ন, তাহলে ভিন্ন ভিন্ন, তাহলে এটা আমরা কি বলবো? হোমোডন্ট নাকি হ্যাটারোডন্ট? ইয়েস, হ্যাটারোডন্ট। তারপর আছে দাঁতগুলা মাড়ির ভিতরে থাকে। যেহেতু মাড়ির ভিতরে আছে, ওইটাকে আমরা বলবো থ্যাকোডন্ট। কি বলবো? থ্যাকোডন্ট। বুঝতে পারছো? এই বুঝতে পারছো এতটুকু? আচ্ছা দেখো। আচ্ছা, আমাদের দাঁত দুইবার গজায়। দুইবার মানে কি? দুই মানে ডাই, সো এটাকে বলা হয় ডাইফায়োডন্ট। আবার আমাদের দাঁতগুলো সবগুলা সেম না, ভিন্ন ভিন্ন, সো এটাকে বলা হয় তোমার হচ্ছে ডাইফায়োডন্ট, হ্যাঁ সরি হ্যাটারোডন্ট। হ্যাটারো মানে কি? ভিন্ন ভিন্ন। আর হোমো মানে সেম। তারপর দাঁতগুলো মাড়ির মধ্যে থাকে, ভিতরে ঢোকানো থাকে, এই জন্য এটাকে বলা হয় থেকোডন্ট। বুঝতে পারছো? তাহলে আমার দাঁতগুলাকে তিনটা নাম রাখা হয় আমাদের দাঁতের। একটা স্ট্রাকচার ডাইফায়োডন্ট, হ্যাটারোডন্ট, আর ছিল থেকোডন্ট। তোমার বইয়ে শুধু ডাইফায়োডন্টটা দেওয়া আছে, বাকিগুলা দেওয়া নেই। ওকে। আচ্ছা, আচ্ছা দাঁতের প্রকারভেদ। দেখো, দাঁতের দাঁতগুলো আসলে কি হয়ে থাকে? আমরা নিচের মাড়িটা আঁকি, বা না এটা ধরো উপরের মাড়িটা। এটা কি উপরের মাড়ি? এই তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার যে মাঝখানে চারটা বড় বড় দাঁত আছে না? এরকম আছে? হ্যাঁ, এই চারটা বড় দাঁত আছে না সামনের দিকে একদম? হ্যাঁ। কি বলতো না এগুলা কেউ? কেন, এগুলো লজ্জার কি? দাঁত তো সবারই আছে। হ্যাঁ, এগুলো সামনে যে চারটা বড় দাঁত আছে এগুলাকে বলা হয় কর্তন দাঁত। কাটা ছেঁড়ার কাজ করতেছে। তারপরে দেখবা দুই সাইডে দুইটা কুড়াল আছে, মানে লম্বা কুড়ালের মতো একটা আছে নাকি? এরকম আছে না দুই সাইডে দুইটা? এই নাই, তোমাদের কি নাই নাকি? আছে তো বলো, আমি তো ভাবতেছি তোমাদের না নাই, শুধু আমারই আছে এরকম ভাবতেছি, কেউ রেসপন্স করো না। ওই দাঁত গুলাকে বলা হয় ছেদন দাঁত। কি বলে? ছেদন দাঁত। আচ্ছা, তারপরে আছে তোমার হ্যাঁ, এনে তোমার আছে দুইটা দাঁত, এনে আছে দুইটা দাঁত, বড় বড় দুইটা দাঁত আছে। তারপরে আরো বড় বড় এরকম তিনটা দাঁত আছে। ওকে,
এই যে তোমার শেষে যে আমি তিনটা দাঁত আঁকলাম, অসময়ে কে আসিল, ওই আইসা ডুইখাও আবার চলে গেছে। দাঁড়া পরে বইলা আসি, ওই ক্লাস করতো আমার বইলা রাখছিল। এই জয়েন দ্য, আচ্ছা দাও, তোমার এইটা হচ্ছিল কর্তন, শেষের তিনটা দাঁত ছিল পেষণ দাঁত, কি দাঁত? এই শেষের তিনটা দাঁতকে বলা হয় পেষণ দাঁত, মানে এরা পেষণের কাজটা করে। আচ্ছা তাহলে এই দুইটাকে তাহলে আমরা কি বলবো, অগ্র পেষণ না, পেষণের সামনে আছে, তো এই দুইটাকে বলা হয় অগ্র পেষণ দাঁত। বুঝতে পারছো? তাহলে আমাদের দাঁত কয় ধরনের দাঁত বললাম? চার ধরনের, আমার দাঁত আছে চার ধরনের, মাঝখানে যে চারটা আছে বড় বড়, এটাকে বলা হয় কর্তন বা ইনসিজর টিথ। কর্তন বা কি ইনসিজর, কোনগুলাকে বলা হয়? বলা হয় এই চারটাকে বলা হয় কি, কর্তন বা ইনসিজর টিথ। দেন তোমার একটা করে আছে লম্বা যে দাঁতগুলা, এটাকে বলা হয় ছেদন বা ক্যানাইন। ছেদন বা কি ক্যানাইন। তারপরে আছে অগ্রপেশন। অগ্র মানে কি প্রি, আর পেশন মানে হচ্ছিল মোলার, প্রি মোলার, আর পেশন হচ্ছিল মোলার। এই বুঝতে পারছো এতটুকু দাঁতগুলো আসলে কিভাবে আছে? আর তুমি বলো, আমাদের উপরে যেভাবে দাঁতগুলো আছে নিচেও কি সেম ভাবে আছে না? হ্যাঁ, উপরে দাঁত আর নিচের দাঁত কি সেম স্ট্রাকচারে আছে না? হ্যাঁ সেম স্ট্রাকচারে আছে। এখন দেখো তোমার এই যে ধরো তাহলে আবার আমি ধরো এই মাঝখান বরাবর টান দিলাম, তুমি দেখো তো এই এইটা এই টানের এই সাইডে যা আছে ওই সাইডেও কি সেম দাঁত আছে না? দেখো তো, আছে সেম দাঁত আছে। তাহলে কি আমরা বলতে পারি, যদি এটাকে যদি এরকম ভাবে দেই আর এটারে মাঝখান থেকে টান দিই, তাহলে কি আমরা বলতে পারি এই যে আমরা চারটা ভাগ করলাম দাঁতগুলাকে, তাহলে এই ভাগ, এই ভাগ, এবং এই ভাগ আর এই ভাগ, এই চারটা ভাগ একই রকম, এই বলতে পারি কিনা বলো? জি ভাই। তাহলে তুমি দেখো, এনে দেখো তোমার, এনে ছিল এনে ছিল 1 2 3 4 5 6 7 8, এনে হচ্ছে তুবা বাদে বাকি সবাই পেট বেঁচে আছে এখন যারা বর্তমানে ক্লাস করতেছে দাও। আচ্ছা তাহলে তোমার ছিল এনে ছিল এই চারটা, এই তুবা, তুমি কি আমার বয়স শুনতেছো? ওর নেট প্রবলেম, আচ্ছা দেখো। আচ্ছা আমরা যে চারটা স্ট্রাকচার দেখতেছি, মানে চারটা পার্ট দেখলাম, ওই চারটা পার্টের মধ্যে তোমার কি এই চারটা পার্ট সেম। তাহলে তুমি এখন আমরা একটা সাইড নিয়ে কথা বলি, এই সাইডটা নিয়ে শুধু কথা বলবো। ধরো এই সাইডটা, এই বলো তো প্রথম কি দাঁত আছে, প্রথম দুইটা কি দাঁত? এদের কি দাঁত বলে ইংলিশে বলো? কে বলবা, সরণিকা বলো। আচ্ছা দেখো, তাহলে আমরা দেখলাম কি, আমরা দেখলাম যে এই চারটা যদি আমরা ভাগ করি, চারটা ভাগ কি সেম হইতেছে। চারটা ভাগের মধ্যে প্রথম দুইটা ছিল কি ইনসিজর টিথ, তাহলে আমরা বলতে পারি কি I2, দুইটা ইনসিজর আছে তাহলে আমরা কি বলতে পারি I2। পরে আছে কি একটা ক্যানাইন, তো আমরা বলতে পারি C1। তারপরে আছে কি দুইটা অগ্রপেশন, কি আছে দুইটা অগ্রপেশন, যেটাকে বলা হয় কি প্রিমোলার, তাহলে আমরা কি বলতে পারি P2। দেন আছে মোলার, কয়টা তিনটা না, তাহলে আমরা বলতে পারি না M3। এরকমই তো নাকি একটা পার্ট, এই বুঝতে পারছো এই পার্টটা? বুঝো নাই? আচ্ছা আমি বলি, তোমার আচ্ছা তোমার প্রথমে কি দাঁত ছিল, দুইটা কি দাঁত, এই দুইটা দাঁতকে কি দাঁত বলে? এটা তো বুঝছো যে আমি তোমার ছিল এটা হচ্ছে নিচের চোয়াল, এটা উপরের চোয়াল, উপরের চোয়াল মাঝখান বরাবর একটা টান দিছি, আর ছিল দুইটার মাঝখান বরাবর টান দিছি, দেওয়ার ফলে চারটা যে ভাগ তৈরি হয়েছে, এই পার্টে যে দাঁতগুলো আছে ওই পার্টেও সেম দাঁতগুলাই আছে, এবং এই পার্টেও সেম দাঁতগুলা, এই পার্টেও সেম দাঁতগুলাই আছে নাকি? এতটুকু তো ক্লিয়ার। এখন দাও একটা পার্টের মধ্যে প্রথম যে দুইটা দাঁত আছে, নদী বলো এই দুইটা দাঁতকে কি দাঁত বলে? কর্তন বা ইনসিজন না? হ্যাঁ তাহলে এনে আছে দুইটা কর্তন। তারপরে দাও ক্যানাইন, এনে আছে ক্যানাইন, কয়টা আছে? একটা।
তারপরে তুমি বলো প্রিমোলার কয়টা আছে নদী? প্রিমোলার কয়টা? পরে মোলার কয়টা? তিনটা না? হ্যাঁ। তাহলে দেখো জিনিসটাকে কি আমরা এইভাবে লিখতে পারি কিনা। ধরো এটা টান দিলাম, এই টানটা মানে হচ্ছে উপরের চোয়াল এবং নিচের চোয়াল ভাগ করছে। তাহলে উপরে আমরা লিখতে পারি না টু ইন্টু না সরি I2C1P2M3 এক সাইডে আছে, এটা ছিল এক সাইড। আরেক সাইডেও আছে কি I2C1P2M3, এবং নিচেও সেম আছে I2C1P2M3 প্লাস I2C1P2M3। এরকম ভাবেই তো দাঁতগুলো সাজানো নাকি? বুঝছো, এই জিনিসগুলোই তো আছে। সো এটাকে আমরা কি আরেকভাবে লিখতে পারি না? ধরো এরকম ভাবে লিখতে পারি না, I2C1P2M3, 2 I2C1P2M3। বুঝতে পারছো কথাটা? হুম। তাহলে এটা ছিল আমাদের নিচের চোয়াল। এখন তোমাকে যদি পরীক্ষায় বলে দন্ত সংকেত লেখা দিয়ে আসো, তাহলে তুমি দিবা এটা ছিল দন্ত সংকেত। বুঝছো দন্ত সংকেতটা কিভাবে হয়েছে, মানে দাঁতগুলো কিভাবে সাজানো আছে, ওই জিনিসটা তুমি দেখাইছো। পারবা না? শুধু এতটুকু লিখলে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি বলি তোমার এই দুই আর দুই কাটা যাবে না, এটা তো তোমার ভাগ চিহ্ন না। এটা তো চুয়াল আলাদা করে এটা বুঝাইছি যে উপরেরটা উপরে চুয়াল, নিচেরটা নিচের চুয়াল। বুঝছো? তারপরে কি করবা দেখো, তারপরে লিখবা এনে আছে দুইটা, দুই গুণ এনে কয়টা দাঁত, আটটা দাঁত। এনে দুই গুণ আটটা দাঁত নাকি? তাহলে উপরে কয়টা দাঁত টোটাল? 16টা। নিচে কয়টা দাঁত? 16টা না? এই কথা বলো, উপরে কয়টা দাঁত? 16টা। নিচে কয়টা দাঁত? 16টা না? হ্যাঁ। তাহলে এখন কি 16 16 কাটা না? থাকবে কত? আচ্ছা, তাহলে 16 16 আমরা কাটবো না, কারণ এটা তো বাঘ চিহ্ন না। এটা তো আমরা চুয়াল আলাদা বুঝাইছি। তাহলে উপরে 16, নিচে 16, তার মানে এখন লিখবা 16 + 16, মানে উপরে চুয়াল আর নিচে চুয়াল মিলাইয়া এই 16 + 16 আছে টোটাল 32টা। বুঝতে পারছো জিনিসটা? নদী বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তোমার যে দন্ত সংকেত আসে এতটুকু লেখা দিয়ে আসবা, পারবা না? এই পারবো এতটুকু? ওকে। এখন দাও এই মাঝে মধ্যে শোনো না আক্কেল দাঁত? আক্কেল দাঁতের নাম শুনছো? শোনো নাই? আচ্ছা দেখো, তোমার নর্মালি দেখো তোমার দাঁত গোনা দেখবা 28টা, মানে তোমার যদি মনে হয় তোমার দাঁত 29টা আছে, তাহলে বুঝবা তোমার আক্কেল দাঁত উঠে গেছে। বুঝছো? এই যে তোমার সবার শেষে যে দাঁতটা আছে না, এই যে দাঁতগুলো আঁকলাম এর মধ্যে সবার শেষে যে দাঁতগুলা, এইটা তারপরে ছিল ওই সাইডের এইটা, এইগুলারে বলে আক্কেল দাঁত। দাঁড়াও দেখাই। এই যে শেষে যে জিনিসগুলো আঁকলাম না, এই যে এইটা, তারপরে ছিল ওই সাইডে দেখো, ওই সাইডে আছে এইটা, তাহলে এইগুলারে আমরা কি বলি, কি দাঁত? এইটা আক্কেল দাঁত, এইগুলো আক্কেল দাঁত। তাহলে আক্কেল দাঁত টোটাল থাকে কয়টা বলো? দুইটা না? চারটা, ইয়েস, কারণ নিচেও তো আছে। তাহলে আক্কেল দাঁত চারটা থাকে। বুঝছো, এই ভুলটা করো না। তাহলে তুমি বলবা যে পেষণ দাঁতের সবার পিছনে যে দাঁতটা ওঠে, ওই পেষণ দাঁতের সবার সর্বশেষ দাঁতটাকে কি বলা হয়? আক্কেল দাঁত। তুমি বলবা পেষণ দাঁতের সর্বশেষ দাঁতটি পরে ওঠে, একে কি বলে? একে আক্কেল দাঁত বা উইজডম টিথ বলে। এই তোমাদের কারো আক্কেল দাঁত উঠছে? হ্যাঁ, উঠে নাই? আরে সেরা। আচ্ছা আচ্ছা, যাই হোক একজনের পাইলাম, আর কারো আছে? আচ্ছা গইনা আমাকে জানাই। আচ্ছা দাও তোমাদের এই যে এই বইয়ের মধ্যে নতুন একটা জিনিস অ্যাড করছে দেখো, এই নতুন এডিশনের বইয়ে, আগের এডিশনের বইয়ে ছিল না, যারা পুরান বই ওদের এটা থাকবে না। দেখো, আমরা প্রাপ্তবয়স্কটা পড়ছি, কিন্তু যে 5 থেকে 6 বছরের যে শিশু আছে ওদের দন্ত সংকেতটা, এটা কি I2C1P0M2, ওদের যে তোমার ছিল ওই আক্কেল দাঁতটা উঠে না,
আর হচ্ছে হলো তোমার প্রিমোলার দাঁত থাকে না। তাহলে কি বললাম যে 5 বছরের যারা শিশু আছে, 5-6 বছরের, ওদের কি কি নাই? ওদের হচ্ছে হলো আক্কেল দাঁত নাই, আক্কেল দাঁত নেই। ওকে। আর কি? আর হচ্ছে ওদের প্রিমোলার দাঁত নাই, প্রি মোলার। তাহলে প্রিমোলার ছিল কয়টা? দুইটা, ওইটা হয়ে যাবে P0। তাহলে I2C1 P0। আর তোমার M3 থাকার কথা, কিন্তু যেহেতু তোমার আক্কেল দাঁত নাই, সেহেতু হবে M2। নিচেও হবে সেম, 2 × I2C1P0 M2। তারপরে দেখো এনে কয়টা দাঁত হইলো? এনে হয়েছে তোমার 2, 3, আর হচ্ছিল 2, 5। তাহলে 2 × 5, নিচে হচ্ছে 2 × 5, তাহলে 10/10। তাহলে কাইটটা কাইটা থাকলো কত? এক না? 20। হ্যাঁ, ওই ভুলটা করো না, এই আসলে 20। ঠিক আছে। হ্যাঁ বলো। ওই এসএসসি পেশন দাঁত 4টা নাকি পড়ছিলা? এনে কয়টা পড়লা বলো তো পেশন দাঁত? এনে কয়টা পড়লা? হ্যাঁ, 3, 3, 6। না না, উপরে 3টা না, উপরে এক সাইডে 3টা, অপর সাইডে 3টা, মানে উপরে 6টা। নিচে কয়টা? 6টা। 6, 6 কয়টা? 12টা। হ্যাঁ, তাহলে আমাদের তোমার হচ্ছিল এই পেশন দাঁত 12টা। এসএসসি তে কি পড়ছো সব বুইলা দাও। তো এই জাফর ইকবাল স্যারের বই পড়া বেশি দূর যাওয়া যাবে না। বুঝছো? মানে বুঝছো, আমি যে এই যে মোহনগঞ্জ থাকতে ফিজিক্স পড়তাম না যে স্যারের কাছে, ওই স্যার না মানে জাফর ইকবাল স্যার রে একদম দেখতেই পারে না। আচ্ছা, মানে ওই স্যারের সামনে শুধু বললে হইছে। স্যারে বলতাম, স্যার আপনি যেটা পড়াইলেন ওইটা মেইন বই দেখান তো। স্যারে বলতো, এই বইটা, এই যে মেইন বইটা, এটা আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব জাফর ইকবাল স্যার লিখছেন, তাই আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। বুঝছো? বইয়ে তো কিছু নাই ফিজিক্সে। ওই আমরা তোমার ছিল ইন্টারের বই থেকে পড়াইতো স্যারে। আচ্ছা। নির্মল স্যারের নাম শুনছো? তোমাদের সময় তো রিটায়ার করে ফেলছিল, আমাদের সময় ছিল পাইলট স্কুলে। নির্মল স্যার। হ্যাঁ, ওই নির্মল স্যার কি করতো জানো আমাদেরকে? ওই আমরা তোমরা যে ইন্টারে এসে এখন করতেছো না যে অধ্যায়গুলা, ধরো ষষ্ঠ অধ্যায় অভিকর্ষ মহাকর্ষ, ওই ষষ্ঠ অধ্যায়ের অর্ধেক অঙ্ক আমাদের এসএসসি তে করাইছে। ওই গতি অধ্যায়টা মনে আছে? এই যে ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়টা ছিল গতি। ওই গতি অধ্যায়টা আমাদের কয়দিন পড়াইছিল জানো স্যারে? স্যারে আমাদের ডেইলি পড়াইতো। ডেইলি পড়াইয়া স্যারে আমাদের তোমার 1.5 মাস পড়াইছে। মানে 45 দিন গতি অধ্যায় পড়াইছে। আবার ক্যালকুলেটর ছাড়া, ক্যালকুলেটর দিত না স্যারে, যে এটি মুহে হিসাব করে অঙ্ক করবা। আচ্ছা, করলাম। পরে দিয়ে এই 1.5 মাস করার পরেও স্যার থামছে না। 1.5 মাস করার পরে সরকারে ইয়া দিল, সরকারি টিচার কোনো প্রাইভেট পড়া যেত না। পরে প্রাইভেট বন্ধ হইলো। পরে যখন প্রাইভেট আবার 1 মাস পরে স্যারে শুরু করলো, তখন স্যারে আমরা জিগাইলো, এই গতি কি শেষ হয়েছিল? আমরা তো শেষ হয়েছে না জানি, তাও কিছু শেষ মানে আর ভাল লাগতেছে না এত অঙ্ক করতে করতে ক্যালকুলেটর ছাড়া। এটা তাও করণ যায়। তারপর যখন তোমার মহাকর্ষের অঙ্ক গেলাম তৃতীয় অধ্যায়ে, 6.60 × 10⁻23, এইসব মান, এগুলা মুহে করছি আমরা, বুঝছো, এই 9, 10 থাকতে স্যার আমাদের করাইতো। আচ্ছা দেখো, ওই 9, 10 হিসাব বাদ, আমরা ছিল 9, 10 কিছু ছিল না, এগুলা এখন আস্তে আস্তে চেঞ্জ হবে। আচ্ছা, এতটুকু কি আমরা বুঝতে পারছি কিনা? তারপর দাঁতের পরে আমাদের কি আছে? জিহ্বা। ওকে, আমরা জিহ্বা দেখবো। জিহ্বা জিনিসটা কি? জিহ্বা জিনিসটা হচ্ছে তোমার আহ কিছু বলবা কেউ? দেখো, আচ্ছা, শিশুদের দাঁত। দেখো, শিশুদের ছিল I2C1P0 M2। মানে ওদের ছিল তোমার এই অগ্রপেশন দাঁত নাই, এবং আক্কেল দাঁতটা নাই। অগ্রপেশন আর কি আক্কেলটা নাইয়া, 5 বছরের শিশু যারা আছে। বুঝছো? 5 থেকে 6 বছরের শিশু। I2C1P0 M2। হ্যাঁ। হ্যাঁ। না, আক্কেল দাঁত বলা ওইটা বলা হয় আর কি, ওইটা তো আক্কেল দাঁত না, মানে ওইটা কোনো স্পেশাল বৈশিষ্ট্য না। ওইটা ছিল ওই যে মানে লোক মুখে ছড়াইছে, ওইটা হইলে বুদ্ধি হয়, আক্কেল বাড়ে, ওই আক্কেল। বুঝছো? গ্রাম বাংলায়।
দাঁতের অন্তর্ভুক্ত এখন ধরো মানে এই না থাক ওই উদাহরণ দিয়ে লাভ নাই ধরো আচ্ছা এই ধরো বয়ফ্রেন্ড রে কত মানে বা যে গার্লফ্রেন্ড আছে আরে অক্সিজেন রাখতেছে এখন সে কি অক্সিজেন হয়ে গেছে এখন তারে কি তুমি কি এখন বয়ফ্রেন্ডে যখন তোমার বাসায় বলবো বয়ফ্রেন্ডে দাও তুমি তারে ওটু দেখাবা ও কার্বন ডাই অক্সাইড ডাকতেছে লিভার ডাকতেছে আমি তোমার বললো যে তুমি ধরো মানে যে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে নাম দিয়ে রাখলা কলিজা তোমারে বললো যে তুই তোর বয়ফ্রেন্ড রে দেখা আমি তুমি বাজাতে এটা কলিজা কিনে আনবা না এই জিনিসটা ছিল এরকম মানে ওই বলতেছে আর কি ওই বলতে বলতে এই জিনিসটাই বলছে যে আক্কেলাত ওই শেষের দাঁতটারে আক্কেলাত বলে গ্রাম বাংলায় যে এটা বিশ্বাস করে যে এই দাঁতটা উঠলে তোমার আক্কেল বাড়ছে মানে তুমি এখন মেচিউরড হইছো এটা বলতেছে হুম। না 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 অস্তিত্বই না আক্কেল দাঁত তো তোমার ওইটা তো প্রকারভেদের মধ্যে পড়ছে না ওটা তো অগ্র পেশনের যে তিনটা দাঁত আছে সরি পেশনের দাঁত করে টোটাল তিনটা না পেছনে তিনটা দাঁত না ওই তিনটার মধ্যে যেটা সবার শেষে উঠে ওইটারে বলতেছি আমরা আক্কেল দাঁত বুঝছো ওইটা কিন্তু একটা পেশন দাঁত ওইটা তো নাম ছাড়া দাঁত না ওইটাও একটা পেশন দাঁত বুঝছো কথাটা এখন আচ্ছা তোমার আছে তো এই আরেকটা বলি তোমার আমি যখন আছে না টিউশন করাইতাম মানে ওই বয়ফ্রেন্ডও আমার কাছে পড়তো গার্লফ্রেন্ডও আমার কাছে পড়তো বুঝছো আলাদা আলাদা ব্যাচে এই জিএফ পড়তো মেয়ের আর একটা ব্যাচ ছিল আমার অফলাইনে যখন পড়াইতাম বয়ফ্রেন্ডের আলাদা একটা ব্যাচ ছিল ওই বয়ফ্রেন্ডটা আমার কাছে একা পড়তো সিঙ্গেল ও ছিল মানে আমার ওর সাথে ভালো সম্পর্ক ছিল যেহেতু সে মোহনগঞ্জের তো ওর আমি সিঙ্গেল পড়াইছি আর ওরা একটা ব্যাচ পড়তো অনেকগুলা মেয়ে মিলে এখন ওই তোমার আছে না খুব ডিপ্রেস থাকতো পরে ছিল একদিন ও আমার সাথে সব শেয়ার করলো করে ওই আমারে সব চ্যাট দেখাইলো দেখলাম যে সে চ্যাটের মধ্যে নিকনেম দিয়ে রাখছে ওই হেডফোন লাগাও নাই কেন আমি তো তোমার আগেই বলেছি সবাই হেডফোন লাগায় ক্লাস করবা ওই তোমার ছিল এই বিএফ এ ওরে নিকনেম দিছে বাটারফ্লাই বুঝছো পরে আমি যখন ওই মেয়েদের বেঁচে যায় পড়াই তোমার ধরো কোনো কিছু উদাহরণ টানবো ওই বাটারফ্লাই এর উদাহরণটা আচ্ছা পরে ছিল মানে ওই তো দেখি আমি যে দেখি যে এক্সপ্রেশনটা আসলে কি দিয়ে দেখি পরে দেখি মানে ওই কোনো পাত্তাই দেয় না মানে ও যে ওরে নিকনেমটা দিছে ও মনে হয় জিনিসটা খেয়ালই করে নাই ও একদিনও পড়া পারে না আবার তোমার ছিল ও রেগুলার আমারে পড়া দেয় ইভেন আমার আমি যতটুকু পড়াই থেকে বেশি বইটা আসে আচ্ছা মানে ওই আর ও ডিপ্রেস যাইলে মানে কি কান্দু কান্দু ভাব ওরে আমার বোঝানি লাগে 5-10 মিনিট দেওয়া লাগে যে না তুমি ঠিক মতো পড়াশোনা করো আচ্ছা ঠিক আছে ওই সব পার্সোনাল এই ক্লাস আমি পাবলিক ক্লাস নিতেছি পরে ওরা দেখলে আমার লাগাই ও যে ভাই আমাদের পার্সোনাল জিনিস আপনি এভাবে পাবলিক করলেন হ্যাঁ, আচ্ছা আমরা জিহ্বা জিহ্বা নট জিহ্বা জিহ্বা ওকে এই জিহ্বা জিনিসটা কি তোমার যে তালুটা আছে তালুটার অগ্রভাগটা কিরকম অগ্রভাগটা আছে শক্ত ওকে আর যে তোমার ছিল পশ্চাৎ ভাগটা আছে ওই পশ্চাৎ ভাগটা কিরকম পশ্চাৎ ভাগটা ছিল পেশল ওকে পশ্চাৎ ভাগটা ছিল পেশল ওই যে তোমার ছিল পেশল অংশটা ওই পশ্চাৎ ভাগে একটা দেখবা জিনিস ঝুলে আছে তুমি বড় করে হা করলে এরকম একটা জিনিস দেখা যায় না এরকম থাকে না এটা হচ্ছে জিহ্বাটা তোমার এই দাঁতগুলা এরকম থাকে না একটা বাইসা থাকে না একটু অমেঞ্জিমে দেখছো না জুড়ে আগ করলে এরকম যে বাইসা থাকে দেখে নাই কেউ দাঁড়াও তোমার দেখাই ছবি আছে এই যে দেখো ঝুলতেছে দেখছো এই যে ঝুলতেছে যে দেখছো কেউ বলো না তো দেখো এই ঝুলতেছে যে এইটাকে কি বলে জানো এই দাও এটা ছিল কি কোমল তালুর অংশ না এটা ছিল কোমল তালুর অংশ আর এটা ছিল সামনেটা ছিল ঊর্ধ্ব তালু যেটা শক্ত দাঁতের পাশে যে কোমল তালু থেকে যে জিহ্বার মতো মাংসল অংশটা ঝুলে থাকে এটাকে বলা হয় আল জিহ্বা আল জিহ্বা বা কি উবুলা বা ইউবুলা তাহলে এটাকে বলা হয় আল জিহ্বা বা ইউবুলা ওকে বুঝতে পারছো তাহলে পেশল যে অংশটা আছে এই পেশল অংশ থেকে যে তোমার ছিল যেটা ঝুলে থাকে মুখগহ্বরে এই ওয়েট করো তোমার ছিল স্কিন চলে গেছে দাঁড়াও 1 মিনিট দেখতেছি কি সমস্যা স্কিন তো যাওয়ার কথা না এই আসছে স্কিন
স্কিন কি আসছে তোমাদের? আচ্ছা দেখো, এটা তোমার এই যে তোমার মুখগহ্বরে যেই পেশল অংশটা থেকে তোমার সৃষ্ট হয়ে মুখগহ্বরে যে ঝুলে থাকে অংশটা, ওইটাকে বলা হয় কি আলজিভ বা উভুলা বা ইউভুলা। বুঝতে পারছো এতটুকু? তো আমাদের পড়া শেষ আজকে, আর এত বেশি পড়াবো না যেহেতু নেটের প্রবলেম। আর একটু একটু জায়গা পড়াবো, জিহ্বাটা শেষ করি, মানে ছেড়ে দিব। তো জিহ্বাটা, এখন তো এই জিহ্বাটা আসলে কি রকম ভাবে আছে। এই জিহ্বাটার মধ্যে তোমার সাতকুড়ি থাকে, যার কারণে তুমি বিভিন্ন টক জিনিস খেয়ে তোমার টক লাগতেছে, মিষ্টি খেলে মিষ্টি লাগতেছে, এটা আসলে এই সাতকুড়ির জন্য। এই সাতকুড়ি গুলা ফ্লাস্ক আকৃতির, কি আকৃতির? ফ্লাস্ক আকৃতির সাতকুড়ি দেখা যায়। ওকে। আচ্ছা, এখন এই সাতকুড়ি গুলা কয় রকম আছে? ধরো এইটা হচ্ছিল একটা তোমার জিহ্বাটা, এটা কি জিহ্বা। এই কিছু বলবা তুবা? আচ্ছা দাও, এই আছে জিহ্বাটা। ওই জিহ্বাটার মধ্যে সামনে যেই পার্টটা আছে, ওইটা হচ্ছে তোমার মিষ্টি লাগে, মানে কি লাগে? মিষ্টি স্বাদ করি আছে। তারপরে যে পার্টটা আছে দুই সাইডে, ওইটা হচ্ছে লবণাক্ত। ওকে, দেন এইটা হচ্ছে তোমার অম্লীয়। এই পার্টটা কি? অম্লীয়। দেন এই পার্টটা হচ্ছে তিক্ত। ঠিক আছে, তুমি যেহেতু তিতা খাইতেছো, ওইটা যদি যখন তোমার স্বাদটা ওইনে যাবে, তখন জিনিসটা তোমার তিতা লাগবে। এখন তুমি বলতে পারো যে ভাই তাহলে করলা আমি হচ্ছে জিবার ডগায় একটু লাগাইয়ে মানে দিয়ে দিলাম, তাহলে তোমার এটা মিষ্টি লাগার কথা না। তুমি যে তোমার করলা বা এটা খাইলা, তোমার আসলে ওই স্বাদ পুরো তখন উদ্দীপিত হবে না। তখন কি হবে, তোমার যে লালার রসটা আছে ওই জিনিসটাকে আস্তে আস্তে কি পিছনে নিবে না। ওই জায়গাটা যখন ওই লালা রসটা যাবে, তখন এই তিক্ত স্বাদপুরি গুলা উদ্দীপিত হবে, হইলে জিনিসটা তোমার তিতা লাগবে বা তিক্ত লাগবে। বুঝতে পারছো? এই কথাটা বুঝতে পারছো? যে তুমি এই জিনিসটা মনে রাখবে এভাবে, মিল অতি। মিল অতি মানে কি, প্রথমে হচ্ছিল মিষ্টি, পরে হচ্ছে লবণাক্ত, পরে হচ্ছিল অম্লীয়, পরে হইলো কি তিক্ত। এখন তোমার পরীক্ষায় আসবে যে তুমি জিহ্বার অগ্রপ্রান্তে কোন ধরনের সাতকড়ি পাওয়া যায়, বলো। ইয়েস, অগ্রপ্রান্তের দুই পাশে। অগ্রপ্রান্তের দুই পাশে মিষ্টির পরে কি? বলো। এই মিষ্টির পরে অগ্রপ্রান্তের দুই পাশে কি থাকবে? ইয়েস। আর ছিল পশ্চাৎ ভাগের দুই পাশে কি থাকবে? অম্লীয়। আর পশ্চাৎ ভাগে থাকবে তিক্ত। পশ্চাৎ ভাগের দুই পাশে থাকবে অম্লীয়, এবং পশ্চাৎ ভাগে থাকবে তিক্ত। বুঝতে পারছো জিনিসটা? এই মাঝখানে কোনো সাতকড়ি থাকে না, বুঝছো? আচ্ছা, এখন তোমার এই যে সাতকড়ি গুলা, এই সাতকড়ি গুলা নষ্ট হইতে পারে, নষ্ট হইলে ওইগুলা 5 থেকে 10 দিনের মধ্যে কি হয়, তোমার প্রতিস্থাপিত হয়। সাতকড়ি যদি নষ্ট হয়, তাহলে কয় দিনের মধ্যে প্রতিস্থাপিত হবে? সাতকড়ি নষ্ট হলে 5 থেকে 10 দিনের মধ্যে প্রতিস্থাপিত হয়। এই বুঝতে পারছো কথাটা? আচ্ছা, এই তোমাদের মনে কি আরেকটা প্রশ্ন আসতেছে কিনা, যে ভাই ঝাল লাগে কেন তেলে? আমরা তো দেখলাম যে মিষ্টি দেখলাম, লবণাক্ত দেখলাম, অম্লীয় দেখলাম, তিতা দেখলাম, তো ঝাল লাগে কেন বলো তো? কেউ জানো? ঝালে সাত কইরা কই আছে? এই গ্যাস করো তো, ঝালে সাত কইরা কই থাকতে পারে? বাদ গেছে কোন জায়গাটা? মাঝখানে। তাহলে ঝালে সাত কইরা কই আছে? কিন্তু মাঝখানে তো আমি একটু আগে বললাম, মাঝখানে কোনো সাতকুড়ি থাকে না। মাঝখানে কোনো সাতকুড়ি নেই। তার মানে কি তোমারটা হইছে? হয় নাই। তার মানে মাঝখানে। হ্যাঁ। কি বলছো? এই কি কি বললা শুনি না, আরেকবার বলো। না, দেখো মিষ্টির সাথে না। ঝাল যে জিনিসটা, আচ্ছা শোনো, এই ঝাল যে জিনিসটা এটা কোনো স্বাদ না, বুঝছো? এটাকে স্বাদ বলে না।
এই ঝাল জিনিসটা হচ্ছে তোমার একটা ইরিটেশন। কি বললাম? ইরিটেশন। কিসের ইরিটেশন? তোমার যে জিহ্বার মধ্যে যেই স্বাদকড়ি গুলা আছে ওইগুলার মধ্যে যদি তোমার কি হয়, জ্বালা বা ইরিটেশন ঘটে, তখন ওই জিনিসটা আমাদের ঝাল লাগতেছে। ধরো তুমি একটা কিছু খাইলা, খাওয়ার পরে ওই স্বাদকড়ি গুলা নষ্ট হইতেছে বা স্বাদকড়ি গুলার মধ্যে জ্বালা হইতেছে বা ইরিটেশন হইতেছে, ওই জিনিসটাকে আমরা ঝাল বলি। এটা ঝাল জিনিসটা কোনো স্বাদ নয়, এটা কি, এটা হচ্ছে হলো তোমার স্বাদকড়ির, স্বাদকড়ির কি ইরিটেশন বা কি তোমার ছিল জ্বালা, স্বাদকড়ির ইরিটেশন বা কি জ্বালা। এটা ঝাল জাতীয় খাবার কি করে, জাল জাতীয় খাবার জিহ্বায়, জিহ্বায় জ্বালা বা ইরিটেশন ঘটায়। বুঝতে পারছো জ্বালা মানে এই ঝাল কেন লাগে? আচ্ছা এখন তুমি আমাকে একটা জিনিস বলো, একটা মানুষ যদি দীর্ঘদিন ধরে জাল খাবার খায় নিয়মিত, তাইলে কি তার মুখে স্বাদকড়ি গুলা ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে? হ্যাঁ। এখন কেউ যদি নিয়মিত ঝাল খায়, নিয়মিত ঝাল খাবার, তারপরে যদি কেউ তোমার যেটা পান, মানে এরকম যে বিভিন্ন ওই চুন, এই জিনিসগুলা খায়, এটা ওইগুলার কারণে এই নিয়মিত ঝাল খাবার খাইলে স্বাদ করি কি হয়, নষ্ট হয়ে যায়। তখন তারে যাই দিবা তার একরকম লাগে। বুঝছো, সে আসলে স্বাদটা নিতে পারে না, তখন আর কয় না মুখে রুচি চলে গেছে, ওই পান খাইতে খাইতে স্বাদ করি সব নষ্ট করে ফেলছে। তো ওই স্বাদ করি নষ্ট হয়ে গেছে, ওই মুখে স্বাদ পায় না। আর ঝাল খাবার খাইলে ওই একটু জ্বালা গটে জায়গাটা মনে হয় যে না জালটা খাইলেই ভালো লাগে। কান, ওই আমি তোমার বলি ওটা তো ইরিটেশন করায়, বুঝছো? ওই তোমার জালটা হচ্ছে তোমার ওই যে ইরিটেশনটা, এটা আস্তে আস্তে ছড়াইয়া পড়ে মুখের চারদিকে। তো তখন হচ্ছিল কান গরম, মানে তখন হচ্ছিল টেম্পারেচার বাইরে যায়, যখন বেশি স্বাদকুড়ি নষ্ট হয়, তখন ওই উদ্দীপনাটা কি মস্তিষ্কে যায় না, মস্তিষ্ক কি করে ওই তাতে তোমার টেম্পারেচারটা বাড়ায়, ওইটা ছিল কানের দিকে একটু বেশি ফিল হইতেছে। বুঝছো জিনিসটা? আমি তোমার বলি, তোমার হচ্ছে যারা নিয়মিত পান খায়, মানে চুন টুন এসব খায়, স্মোক করে, তারা দেখবা জাল খাবার বেশি পছন্দ করে। কেন জানো? তাদেরকে তুমি মিষ্টি দাও, টক দাও, ওইগুলো তারা বুঝে না, ওইগুলো তারা বুঝতে পারে না যে আসলে কি স্বাদ। কিন্তু যখন জাল খাবারটা দেবে, এটা তো কোনো স্বাদ না, তখন এমনি তো স্বাদকুড়ি গুলো নষ্ট, তখন আসলে ওই স্বাদকুড়ি গুলো একটু জ্বালা বা ইরিটেশন ঘটে। তখন মনে হয় যে না একটা ভালো জিনিস খাইছি, ওই স্বাদকুড়িটা ফিল পাইছে। এই জন্য এরা ছিল জাল খাবারটা বেশি পছন্দ করে। বুঝছো কথাটা? হ্যাঁ, বুঝি নাই। ও, তোমার ঝাল কেন লাগে নাকি? ও ঝাল ভালো লাগে। ওই ওই সব তোমার আমি বলি, মানে এখন ধরো একজন আছে মায়ের খাইতে, মানে মায়ের খেলে সে মানে মজা নাই, আরেকজন আছে মায়ের ও খাইতে খাইতে ওর মায়ের মজা লাগে। এখন তোমার যদি কেউ মনে করো তোমার ধরো একটা চুল খাইতেছে, তুমি দেখবা কি চুল খাইতে রক্ত আইন নালছো, তখন তুমি কি এখন ধরো তোমারে আমি মায়ের রক্ত আনলাম আর তুমি চুল খায় রক্ত আনলা, তো আমি যদি বলি যে দুইটাই সেম, তুমি মানবা যে না একটা তুমি তুমি আরাম পাইছো, তুমি চুল খাইছো রক্ত আইসা পড়ছে, আর একটা ছিল আমি মায়ের রক্ত আনছি। জিনিসটা এইরকম। ওইটা এটা হচ্ছিল মাইরা তোমার হচ্ছে রক্ত আনছে, আর তোমারটা তুমি চুলকায় আরামে রক্ত আনছো। এটা ছিল তোমার একটা ইয়া, মানে এই জন্য স্বাদ অনেকেরই ভালো লাগে, অনেকের ভালো লাগে না। যেই ইরিটেশনটা সহ্য করতে পারে, মানে ওর কি ঝাল খাবারটা ভালো লাগে, আর যে এই ইরিটেশনটা সহ্য করতে পারে না, তার ঝাল খাবার ভালো লাগে না। বুঝতে পারছো জিনিসটা? ও আচ্ছা। এই যে হ্যাঁ বলো, বলো। আচ্ছা আমি বলি, এই ঝাল খাবার খাইলে মেইনলি তোমার স্বাদ কুড়িগুলার মধ্যে জ্বালা ঘটে, জিহ্বার মধ্যে জ্বালাটা ঘটে। ওই যে জিহ্বার মধ্যে জ্বালাটা, ওইটা তোমার ইরিটেশনটা আস্তে আস্তে তোমার মুখে ছড়ায়। আবার এই উদ্দীপনাটা কি হয় তোমার হচ্ছিল ইয়াতে যাইতেছে, মস্তিষ্কে যাইতেছে। তুমি যখন অতিরিক্ত ঝাল খাবা, তখন এইগুলার মধ্যে তুমি কোন ধরনের ঝাল খেতে, ধরো মরিচ খেতেছো, ওইগুলোর মধ্যে এসিড আছে, ওই বিভিন্ন তোমার ওই সব মিলাইয়া তোমার হচ্ছে ভিতরের দিকে জ্বালা পোড়া শুরু হবে। ওই যে ভিতরে আছে এমনিই তো তোমার পাকস্থলীটা অ্যাসিডিক, ওইটা আরো বেশি অ্যাসিডিক হবে, তখন জ্বালা পোড়া শুরু হবে। পাশাপাশি ওই যে তোমার হচ্ছিল ওই জ্বালাটা আস্তে আস্তে ছড়াইতেছে, ওই জন্য তোমার চোখ দিয়েও পানি আসতে পারে। যে একদম এই ইরিটেশনটা সহ্যই করতে পারে না, তাহলে তুমি যদি হঠাৎ করে দাও, তাহলে সে তো তোমার চোখ দিয়ে পানি আসবেই। বুঝছো? এটা হচ্ছে তোমার ইমোশনটাকে তুমি এক্সপ্রেস করলা।
মানে এই চোখের পানি বের হওয়া যে ভালো, এটা কি তুমি জানো? এই চোখের পানি যে স্বাস্থ্যের জন্য উপকার, এটা কি তুমি জানো? যারা, হ্যাঁ, যারা নিয়মিত কাঁদে তারা কিন্তু বেশি সুন্দর, এই জিনিসটা জানো? তুমি কি করবা, তুমি হচ্ছে ধরো, আরে না, এটা সত্য, তুমি মানে ধরো 10-15 মিনিট কান্না করবা। কান্না করা শুরু করার আগে একটা নিজের ছবি তুলবা, দেন 10 মিনিট কান্না করার পরে নিজের ছবি তুলবা। দেখবা তোমার স্কিন কত গ্লো করতেছে কান্না করার পরে। বুঝছো? এই যারা নিয়মিত কান্না করে তারা ছিল এই জিনিসটা, মানে তাদের ছিল স্কিনটা আরো ভালো থাকে। বুঝছো? এই যে সেই মোহাম্মদ আজকে থেকে কান্না শুরু করবে, সে এই তুমি শুরু করো আজকে থেকে নিয়মিত কানবা, রাত্রে আধা ঘন্টা 1 ঘন্টা করে, দেখবা 1 মাস পরেই তোমার হচ্ছে ওই ফেরান লাভলিও লাগবে না, সুন্দর হয়ে গেছে। বুঝছো? তো এটা কি বললাম, যে এই জিনিসটাই যে তুমি দেখবা কান্না করার আগে একটা ছবি তুলবা, তারপর কান্নার পরে একটা ছবি তুলবা, দেখবা যে তোমার স্কিন বেশি গ্লো করতেছে। এই জিনিসটা হচ্ছে তোমার কি ওই কান্নার পানির সাথে তোমার আসলে মুখের মধ্যে বিভিন্ন জীবাণু টিবাণু ওইগুলা ধুয়ে যাইতেছে, তোমার ভিতরে যে স্কিনের জীবাণু ওইগুলা কিছু ধুইতেছে। বুঝছো? তো তোমার স্কিনও ভালো থাকতেছে, চোখ ভালো থাকতেছে, তুমি সুন্দর হইতেছো। তো নিয়মিত কান্না করার চেষ্টা করবা। হ্যাঁ, ঠিক আছে? ডেইলি রাত্রে আসলে একটু মানে, কেন না, এই জিনিসটা কিন্তু আসলে সত্য কথা। তুমি কিন্তু তুমি 10-15 মিনিট কান্না করে দেখো যে তোমার স্কিন গ্লো দিতেছে কিনা, না দিলে আমরা জিজ্ঞাসা করি। ঠিক আছে? ওই ছিল এতটুকু। আর আর তোমার ছিল এতটুকু, আমাদের ছিল ক্লাস। এখন ছিল ওই তোমাদের আজকে ক্লাসে দেখো কত কিছু বললা ফেলছি, আজকে ক্লাসে স্কিন কেয়ার, সিডি, যা আছে সব বলছি। আচ্ছা, তাহলে ছিল আমরা আজকে যা একটু রিক্যাপ করি, যে আমরা কি দেখলাম। আমরা তোমার এখন থেকে যে প্রত্যেকটা অধ্যায়, আচ্ছা এই সাইকেল 1 যে গেছে ওইটার মধ্যে কিন্তু আমি দেই নাই পিডিএফ গুলা, এই যে এক্সট্রা ইনফো ওইগুলো আমি বানাইতেছি, দিয়া দিব শীঘ্রই। কিন্তু তোমার সাইকেল শেয়ারটা পাওয়া যাবা, 2 এরটা। সাইকেল 2 এর মধ্যে তুমি আলিম স্যারের এক্সট্রা ইনফো গুলা পাবা, যারা প্রথম জয়েন দেও নাই তারা শুনো। এক্সট্রা ইনফো গুলা যেগুলো আছে দাও, আমি দাগায় রাখছি, শুধু এই লাইন গুলা পড়বা, যে পিডিএফটা দিব আলিম স্যারের, ওই দাগানো লাইন গুলা জাস্ট পড়বা, ওইগুলা পড়লেই তোমার হবে। ও সব লাইন পড়তে যায় না, সব লাইন বাকিও লাজমো স্যারের বইয়ে আছে। তেমনি আমি বুটানিও তোমার হচ্ছে হলো এই আজিবুর স্যার এবং হচ্ছে হলো আলিম স্যার দিব, ওই দাগানো লাইন গুলা জাস্ট পড়বা। সব পড়তে যাইবা না, সব পড়তে গেলে পাগল হইবা। তুমি জাস্ট দাগানো লাইন গুলা পড়বা, ওইগুলা ছিল ওই বইয়ে নাই। এতটুক গেল। তারপরে যারা পুরান বই কিনে ফেলছো এই আজমল স্যারের, তারা কি করবা, তাদের হচ্ছিল আমি এই পিডিএফটা দিব। এই পিডিএফ এর মধ্যে নতুন কি অ্যাড হইছে ওই জিনিসগুলো আছে, ধরো তোমার সাথে ধরো টান দাগ দাগ দেওয়া আছে, দেখছো এই যে এনে এই লাইনটা নতুন অ্যাড হইছে। দেখো এই জিনিসটা কিন্তু আমি বলি না, এই জিনিসটা আমিও জানি না, আজকে দাগাইছি। তো এটা প্রাপ্তবয়স্ক মানুষের জিহ্বায়, মানে জিহ্বায় কয়টা সাতকুড়ি থাকে, 2 থেকে 10,000 সাতকুড়ি থাকে, বুঝতে পারছো? তো কয়টা সাতকুড়ি থাকে প্রাপ্তবয়স্ক মানুষের? 2 থেকে 10,000, এটা তোমার বই অ্যাড হয়েছে। ধরো তোমার বইটা এখন তুমি কি করবা, তুমি এই লাইনটা হচ্ছে ধরো এনে স্পেসটা আছে না, স্পেসটার মধ্যে লেখা রাখবা। হ্যাঁ, তোমার হচ্ছে তুমি চাও নতুন বই কিনবা, কিনতে পারো, নাহলে তুমি এই কাজটাও করতে পারো, তোমাদের জন্য আমি এই জিনিসটা করছি। ঠিক আছে? তারপরে ধরো এনে দেওয়া আছে পাকস্থলী কয়টা অংশে ভাগ করা গেছে, এই যে 5টা, কিন্তু তোমার পুরান বই দেওয়া 4টা। ওকে, তাহলে এই জিনিসগুলো যেগুলো চেঞ্জ হয়েছে ওইগুলো আমি দাগাই দিছি, ওই জিনিসগুলো জাস্ট দেখলেই হবে। সবগুলো না, এই যে এই এতটুকু চেঞ্জ হয়েছে, এতটুকু তুমি একটা স্টিকি নোটে লিখে লাগাই রাখবা, বা এইভাবে এরা করতে পারো। আর নতুন বই কেউ কিনতে চাইলে কিনতে পারো, আমার তরফ থেকে না নাই। তো এতটুক ছিল এটা। দেন হচ্ছে আচ্ছা এতটুক গেল। তারপরে ছিল যেই তোমরা এনে যারা আসো, মোটামুটি তো আমার সবাই করছেই, এনে হচ্ছিল দাঁড়াও দেখি কে কে আসো এখন ক্লাসে। এখন হচ্ছিল এর মধ্যে মিম মিম তো টাকা পাঠাই দিছো। মোহাম্মদ মোহাম্মদ পাঠাবে, স্মরণিকা পাঠাইছো, প্রযুক্তাটা আছে দিবে, নদীরটাও। তাহলে এনে আমরা মোটামুটি যারা আছি সবাই তো আমরা পেইড ব্যাচে আছি। তো আসলে পেইড ব্যাচে এটা তো হবেই। এর মধ্যে তোমাদের ছিল আমি পাশাপাশি জিকে ইংলিশের মানে আমার যখন অ্যানাটমি এই কার্ড পরীক্ষাটা যাবে, কার্ড পরীক্ষা গেলে তখন আমি তোমাদেরকে জিকে ইংলিশ কিছু ক্লাস নিব না, তাহলে বুঝতে পারবো যে এডমিশন জিকে ইংলিশটা কিরকম। আর পাশাপাশি কিছু মুখস্থের জন্য পড়া দিব না, ওইগুলা তোমার যখন আসলে এমসিকিউ পরীক্ষা নেই ওইগুলোর সাথে অ্যাড করে দিব। ধরো 20টা দেই না ইয়ার, তখন দিলাম ধরো 16টা, আর 4টা দিলাম ইংলিশ, এরকম দিলাম। এই 4টার জন্য হলেও তুমি তোমার ইংলিশটা পড়া লাগবে। ওকে? বা 5টা দিলাম, ধরো 20টা আর 5টা দিলাম, এটাও হইতে পারে। 20টা 5টা দিলাম, ওইটাও করতে পারি। তো এটা আছে লজিক ইংলিশ, আমরা একটু একটু দিব। দেন হচ্ছে ওই পরিপাক সম্পর্কে আমরা আজকে পড়ছি। আমরা তো ইয়াটাও দেখলাম নাকি, ওই যে 3D ভিউটা। আচ্ছা ওইটা থাক, এখন আর দেখে লাভ নাই, ওই 3D ভিউটা আমরা দেখলাম। তাহলে আমরা সবাই বুঝতে পারছি। তাহলে আজকে ক্লাসে কারো কোনো প্রবলেম আছে থাকলে বলো। বুঝছো? আর শোনো, ওই আমাদের যে এই
এই সাইকেলটার মধ্যে দুইটা সিট বাকি আছে, তোমাদের ফ্রেন্ডদের মধ্যে যদি কেউ অ্যাড হইতে চায় তোমরা জানাইও, শেয়ার করো যে জিনিসটা, কারণ হচ্ছিল ওই সিট ফিল আপ হয়ে গেলে তারপর নেওয়াটা সমস্যা। তারপরে দেখা যায় গার্জিয়ান দেয়া ফোন দেওয়া হয়, ওই একটা প্রবলেম ফেস করা লাগে, পরে ছিল না করা যায় না। তো ছিল তোমরা কি করবা, তোমরা ছিল এই দুইজন ফিল আপ করে দাও, তাহলে আমি ভর্তি নেওয়া বন্ধ করে দিব। তোমরা যারা মধ্যে আছে ওই দুজনে, মানে এরকম তোমাদের ফ্রেন্ডদের মধ্যে যারা আছে, আমি বলি তুমি কখন ভালো করবা, যখন তোমার কম্পিউটার একটা ফিল্ড হবে, সো তোমার জানা যারা ভালো আছে, মানে ভালো করবে তোমার মনে হয়, সিরিয়াসনেস আছে, ওদেরকে তুমি এই জিনিসটা শেয়ার করবা। তাহলে তুমি কি করবা, যখন একটা এক্সাম দিবা তখন যদি কম্পিটিশনটা করে মজা পাবা। ধরো গত এক্সামটা আমি নিলাম প্রাণী বিভিন্নতা, আমি খুবই মানে আপসেট যে তোমরা ছিল তিনজন পরীক্ষা দিছো, কিন্তু তিনজন পরীক্ষা দিছো তিনজনই মোটামুটি পড়ছো, জিনিসটা বোঝা গেছে, পইরা পরীক্ষাটা দিছো। কিন্তু হচ্ছিল ওই যে বাকিরা মধ্যে ওরা পরে জয়েন দিছে, তাই দেয় নাই। আচ্ছা, ওইটা তো শুরু ছিল, ওইটা সবাই বুঝে নাই, কিন্তু আসলে এখন আমরা একটা সাইকেল কমপ্লিট করছি, আমরা জানি ক্লাসগুলা কিরকম। আচ্ছা, তুমি এনে ধরো মিম মিম তুমি তো অফলাইনে একটা প্রাইভেট পড়ো নাকি? তোমার জিনিসটা, তোমার এই যে তুমি অফলাইনেও পড়ো একটা অনলাইনে, অফলাইনে যেই স্যারের কাছে পড়ো ওই স্যারের নাম বলার দরকার নাই, তুমি জাস্ট বলো যে এই অফলাইন আর আমার যে অনলাইন, এটার মধ্যে তুমি কি ডিফারেন্সটা দেখতে পাইছো, মানে কি ডিফারেন্স আছে, ওই অনলাইনটা ভালো নাকি অফলাইনটা ভালো? অফলাইন ভালো, তাড়াতাড়ি শেষ হবে। আচ্ছা, আর তুমি আচ্ছা হ্যাঁ, আচ্ছা মানে আমি যেই টপিকগুলা পড়াই সবগুলা টপিক কি তোমার অফলাইনে পড়াই? না সব। আচ্ছা, তারপরে হচ্ছে মানে তোমার এই হচ্ছে জিনিসটা, আর আচ্ছা তুমি দেখবা বই মেইন বইটা উল্টাই, আমি কোনো টপিক বাদ দিই না। দেন হচ্ছে বাকি কেরা আছে, এই প্রযুক্তা প্রযুক্তা হ্যাঁ বলো। তুমি তো অফলাইনে পড়ছো কিছুদিন, এখন ছিল অফলাইনেটা আর অনলাইনের মধ্যে যে ডিফারেন্সিয়েটটা করো, যে তোমার কাছে কোনটা ভালো লাগছে। আমার তোমার শীত ছাড়া আর কিছু পড়তেই ভালো লাগে না। কি ছাড়া? তোমার শীতটা ছাড়া। ও আচ্ছা, নোটটা। হ্যাঁ আমি বলি, তুমি আসলে আমার নোট পড়ো, তুমি যদি আর বাইরে কোনো কিছু পাও আমার এসে দইরো যে ওইগুলা, আর আমার নোট পড়া তারপর হচ্ছে ওই যে নতুন পিডিএফগুলো দিব না, ওইগুলো আসলে একটু রিডিং দিও, যাতে পড়ো, মানে তোমার হচ্ছে আস্তে আস্তে রিডিং দিতে দেখবা ওইগুলো তুমি পাইরা গেছো, ওইগুলোর মধ্যে দেখবা বেশিরভাগ আমি পড়াইছি, ওই এক্সট্রা ইনফোগুলো দিব, তাহলে দেখবা এডমিশনে গিয়া সবাই বায়োলজি নিয়ে প্যারা খাবে, তোমরা কোনো প্যারাই খাবা না, ওই গ্যারেন্টি আমি দিব, ঠিক আছে? মানে আমি বলি সবচেয়ে বেশি, হ্যাঁ কালকে ছিল কোষের গঠনের প্রথম পার্টটা এক্সাম নিব, মানে সবাই সবচেয়ে বেশি প্যারা খায় কোন সাবজেক্টে জানো? এই বায়োলজিটাতে এডমিশনে গিয়ে প্যারা খায়। আর ফিজিক্স কেমিস্ট্রি ওই অনুশীলনী পড়লেই হয়ে যায়, আর দাগানো লাইন পড়লেই হয়, এত কিছু পড়া লাগে না। এই জন্য ছিল ওই বায়োলজিটা আগায় রাখো, তাহলে দেখবা এডমিশনে গিয়ে অনেক আগায় আসো। আচ্ছা, তারপরে এনে আফিফ, পরীক্ষা কালকে হচ্ছে তোমার রিটেনটা কয়টায় দিব? রিটেনটা দিব রাত্রে, আর হচ্ছে আমি জানাই দিব না গ্রুপে আজকে, ঠিক আছে? স্মরণিকা, হ্যাঁ বলো। আচ্ছা স্মরণিকা, এই স্মরণিকা আমার বয়স শুনতেছ? নেট প্রবলেম মেবি। নদী আমার বয়স শুনতেছ? নদী আমার বয়স শুনতেছ? জি ভাইয়া। আচ্ছা, তুমি তো ছিল এই অফলাইনে, তো তুমি প্রথম দিনে ছাইরা দিছো নাকি? কয়দিন পড়ছিল অফলাইনে? একদিন। একদিন পরে ছাইরা দিছো? আচ্ছা থাক, প্যারা নাই। আচ্ছা, তোমার হচ্ছে অনলাইনে যে তুমি করতেছো ক্লাসগুলো, তোমার ক্লাসগুলো সম্পর্কে রিভিউ কেমন লাগলো? ভালো লাগছে না তাই। অনলাইনে করতেছো ক্লাসগুলো, তোমার ক্লাসগুলো সম্পর্কে রিভিউ কেমন লাগলো? আমার কাছে তো সেই লাগে। আচ্ছা আচ্ছা, আমার কাছে মনে হইতেছে এরকম যদি পাইতাম তাইলে ফিজিক্স কেমিস্ট্রিও বাদ দিলাম না। আচ্ছা আচ্ছা, ফিজিক্স কেমিস্ট্রি তো এতগুলা পড়ানো সম্ভব না, আমারও এই দিতে পড়া আছে। ওই আমার হচ্ছিল 25 ব্যাচের, ওরাও বলছিল বুঝছো কেমিস্ট্রি শুরু করতে, কিন্তু হচ্ছিল ওই আমার টাইম নাই, যদি দেখিয়েছিল মানে পরবর্তীতে সুযোগ হয় তাহলে আমি কেমিস্ট্রিটা শুরু করব। ফিজিক্স পড়াবো না, বাস কেমিস্ট্রি শুরু করতে পারি যদি সুযোগ হয়, শিওর না। আচ্ছা, তারপরে হচ্ছিল আর কি, এই স্মরণিকা আমার বয়স শুনতেছ? হ্যাঁ শুনতেছি। তুমি একটা রিভিউ দাও ক্লাস সম্পর্কে। ভালো, তোমার কাছে পড়তে ভালো তোমার। আচ্ছা, এই তোমরা কি একটা জিনিস জানো যে মেডিকেলে পড়াশোনা নাই বললেই চলে?
হ্যাঁ মেডিকেলে হচ্ছে মেডিকেলে কিন্তু প্রচুর পড়া, ওই দেখো ওই প্রচুর পড়া, ওই পড়ার মধ্যেও ওই পড়াগুলো পড়ার পরেও তোমাদের জন্য ছিল আমি এতগুলো ছিল 100 বই কিনছি, কিনা ওইগুলো দাগাইছি, ওইগুলো পড়তেছি। ওই দিক দিয়ে আবার শনিবার থেকে আমার কার্ড এক্সাম, বুঝছো, অ্যানাটমি, মানে ওইটা হচ্ছে সবচেয়ে কঠিন। ওইটা তোমার ছিল ওইটারও চালাইতেছি, পাশাপাশি যাতে তোমাদের জন্য নোট বানাইতেছি, এক্সট্রা ইনফো এগুলো করতেছি। সো আমি চেষ্টা করতেছি যাতে তোমরাও না মানে ক্ষতিগ্রস্ত হও, আমিও না ক্ষতিগ্রস্ত হই, এটা মেনটেন করার জন্য দেখি কতটুকু পারা যায়। তোমরা দোয়া করো যাতে কোনো মতে আমি পাশ করে যেতে পারি ওই অ্যানাটমি কার্ডটা। বাকিগুলো সমস্যা না, ওই অ্যানাটমি নিয়ে চিন্তায় আছি। আচ্ছা, তাহলে তোমার হচ্ছিল এই এতটুকু যে মানে যেহেতু আমি তোমাদের জন্য কষ্টটা করতেছি, সেহেতু তোমরা যদি ভালো একটা রেজাল্ট করো তাহলে ওইটা আমার জন্য একটা প্রাপ্তি হবে। মানে ওই 25 ব্যাচে তো আমি আসলে এরকম সাইকেল বানায় পড়াই নাই, ওই 25 ব্যাচের এমন সাইকেল দিছি, কিন্তু এতদিন আমি সাইকেল দিই নাই ওদেরকে। আমি আসলে ওই যে ওদের বাসায় যেভাবে পড়াইতাম, কয়েকজন আমার কাছে মাইনসিং পড়তো, ওরাই আমার কাছে পড়ছে। সো আমি সাইকেল বলতে গেলে প্রথম শুরু করছি তোমাদের ব্যাচ দিয়ে, আর তোমাদের ব্যাচটাই আসলে একবার শুরু থেকে আমার কাছে পড়তেছে। সো তোমাদের ব্যাচটা যদি ভালো করে ওইটা দিয়ে আমি উঠবো, আর না তোমাদের ব্যাচটা যদি খারাপ করে তাহলে ওইটা দিয়ে আমি ডাউন হয়ে যাব, ঠিক আছে? সো অনলাইনে আমার প্রথম ব্যাচটা আমি চাইবো যে তোমরা সবাই একটু ভালো জায়গায় যাও, ভালো জায়গায় সিকিউর করো, ও তার জন্য যা যা করা লাগে সব করো, কারণ তোমাদের ব্যাচটাই ডিপেন্ড করতেছে যে আমি মানে পরবর্তীতে অনলাইনে সার্ভাইভ করতে পারবো কি না, ঠিক আছে? অনলাইনে সার্ভাইভ করাটা খুব কঠিন, মানে ফিল্ডটা অনেক শক্তিশালী, কম্পিটিটিভ। সো আমি এই জন্যই মানে খুব বেশি চেষ্টা করতেছি যাতে এই কম্পিটিটিভ ফিল্ডটা ধরে রাখা যায়। এই জন্য এতগুলো রাইটারের বইটি দেখতেছি, যাতে মানে ওই যতটুকু দরকার এবিলিটিটা ওইটা অর্জন করতেছি। সো তোমাদের ওপর এটাই যে আমি যেইগুলো কমনগুলো দিই ওইগুলো মানবা, আর যে পরীক্ষাগুলো নেই ওইগুলো না পারলেও কম পারলেও অ্যাটেন্ড করবা, ঠিক আছে? গত পরীক্ষায় এক দুজন অ্যাটেন্ড করাও নাই, ওই জিনিসটা আমার খুব খারাপ লাগে, কিন্তু কারণ আমার প্রশ্ন করতে ওইগুলো টাইপ করতে কিন্তু খুব কষ্ট হয়, বুঝছো? ওই প্রশ্নগুলো টাইপ করার পরে তোমরা যদি সবাই না দাও জিনিসটা খারাপ দেখা যায়, এবং তোমাদের যে মেগা এক্সাম নিব ওই 2টা অধ্যায় মিলাই ওইটার মধ্যে তোমাদেরকে একটা প্রাইজ দিব, ঠিক আছে? ধর নেট প্রবলেম এখন, হ্যাঁ। আচ্ছা এখন শোনো, সো তোমাদেরকে আমি যেটা ভাইয়া ক্লাস শেষে স্লাইড